ওরে বাবারে, আর দৌড়াতে পারছি না তমা। দাঁড়া প্লিজ। দাঁড়াবো না। এভাবে দৌড়ালে পড়ে যাবি তো। পড়বো না। আমার জন্য অন্তত দাঁড়া। আর পারছি না প্লিজ। ওকে দাঁড়ালাম। তিশা আমার কাছে এসেই বালুতে ধপ করে বসে পড়ল। হাসছিস কেন? তোর হাঁপানো দেখে। এমন অচেনা জায়গায় এভাবে কেউ দৌড়ায়? অচেনা জায়গা বলেই তো এমন স্বাধীনভাবে। প্লিজ মন খারাপ করিস না। তোকে একটুখানি স্বাধীনতা দেওয়ার জন্যই তো এত বাহানা দিয়ে কক্সবাজার নিয়ে আসলাম। এজন্য আপনাকে এতগুলো পাগলি একটা। ওই, আমি মোটেও পাগলি না। এই বালুচরে দৌড়ে তোর যা অবস্থা হয়েছে, এখন সত্যি তোকে পাগলি লাগছে। এভাবে যে দৌড়চ্ছিলি, পড়ে গিয়ে যদি ব্যথা পেতিস? ব্যথা সারানোর জন্য তো তুই আছিস। আমি তো আর সবসময় থাকবো না। তোর বিয়ে হলেই। আমি বিয়ে করব না তোকে, কতদিন বলবো? ইস, যখন মনের মানুষের সাথে দেখা হবে তখন এই তিশাকে ভুলেই যাবে। না রে, তোকে কখনো ভুলতে পারবো না। তুই তো শুধু আমার বান্ধবী না, আমার বোন। তাছাড়া আম্মু মারা যাওয়ার পর তুই তো আমাকে ভালোবাসা দিয়ে আগলে রেখেছিস। না হলে এতদিনে মামির অত্যাচারে আমি হয়তো। তমা প্লিজ, একটু আনন্দের জন্য এখানে এসছি আমরা। এসব প্লিজ মনে করিস না। ঠিক আছে, এখন রুমে চল। ওকে। রুমে এসে গোসল করে নিলাম। বালুচরে দৌড়ে সত্যি যা অবস্থা হয়েছিল, পুরো পাগলি হয়ে গিয়েছিলাম। গোসল করে রুমে আসতেই ফোন বেজে উঠল। মামি শব্দটা স্ক্রিনে ভেসে উঠেছে দেখেই রাগ উঠে গেল। ফোনটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। রিসিভ করতে ইচ্ছা হচ্ছে না, কিন্তু ফোনটা বারবার বেজেই চলেছে। মাত্র দুদিনের জন্য কক্সবাজার এসেছি, তাও এই মহিলা আমাকে শান্তি দিচ্ছে না, বারবার ফোন করেই যাচ্ছে। হ্যাঁ মামি, বলো। ফোন রিসিভ করতে এত সময় লাগে? গোসলে ছিলাম। এই বিকেলবেলায় গোসল কিসের? সবকিছুর হিসেব তোমাকে দিতে হবে নাকি? বাব্বা, দূরে গিয়ে তো দেখছি তো সাহস অনেক বেড়ে গেছে। হ্যাঁ, বেড়েছে। 2টা দিন অন্তত শান্তিতে থাকতে দাও প্লিজ। একবার বাসায় ফিরে আয়, বুঝাবো। ধ্যাত, ফোনটা কেটে দিলাম। এই মহিলার বকবকা আর ভালো লাগে না। আব্বু নেই বলে সবসময় আমাকে বকাঝকা করে, আর ভাল লাগে না। ফোনটা বিছানোর পর ছুঁড়ে ফেলে দিলাম। তমা, হঠাৎ কাঁধে তিশার হাতের স্পর্শে পিছনে তাকালাম। রেগে যাচ্ছিস কেন? মাথা ঠান্ডা কর। আর ভালো লাগে না রে। অনেকবার বলেছি, যেটুকু সম্পত্তি তোর নামে আছে তা দিয়ে তোর চলে যাবে। দূরে কোথাও চলে যা। শুনিসনি আমার কথা? তাহলে এখন? মামা মৃত্যুর সময় কি বলে গেছেন ভুলে গেছিস? ভুলিনি। তবে দেখিস, তোর মামার প্রতি এই ভালোবাসা একদিন তোকে কাঁদাবে। তোর এই ভালোবাসার সুযোগ নিচ্ছে তোর মামি। আর থেমে গেলি কেন? আর কে বল? কেউ না। মন খারাপ করিস না। দেখিস একদিন সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ হবে, কিন্তু আমি মরার পর। তার আগেই হবে, আর খুব শিগগিরই। তাই বুঝি? হ্যাঁ, একটা রাজকুমার আসবে আর তোকে তার রাজ্যে নিয়ে যাবে। তোর সব কষ্ট ভুলিয়ে দেবে তার ভালোবাসা দিয়ে। আর রাজকুমার আসবে? তাও বাবার আমার মতো পেতনির জন্য? আসবে। যখন আসে দেখা যাবে। এখন চল ঘুরতে যাই। এই মাত্র তো আসলাম। তো কি হইছে? তিশা, আমরা এখানে ঘুরতে এসেছি, রুমে বসে থাকার জন্য না। ওকে বাবা, চল। রাস্তা দিয়ে আনমনে হয়ে হাঁটছি, হঠাৎ পাশের দোকানে চিপস চোখে পড়ল। তিশা, চিপস চিপস চিপস। ওরে বাবারে, আস্তে। মানুষ ভাববে তুই এ জন্মে কখনো চিপস খাসনি। হ্যাঁ, খাইনি তো। হ্যাঁ, অবাক হচ্ছিস কেন? তাহলে রোজ আমি যে এনে দিই, আব্বু যে এনে দেন, এসব চিপস কে খায়? ওগুলো তো আমি খাই না, তিলোত্তমা খায়। পাগলি একটা। দাঁড়া, আমি চিপস নিয়ে আসছি। তিশা চিপস আনতে দোকানে গেল, আর আমি রাস্তার পাশে দাঁড়িয়ে আছি। আসলে আমি একটু চিপস পাগলি আর কি। আমার হাতে চিপস দিতে দিতে বলল, তমা, আমি একটা কথা ভাবছি। কি কথা? কক্সবাজার থেকে ফিরে গিয়ে আব্বুকে বলবো তোর জন্য যেন ছেলে দেখেন। দাঁড়া, আগে চিপসগুলো খেয়ে নিই, তারপর তোর কথাটার উত্তর দিচ্ছি। খা, রাক্ষসী কোথাকার। তিশা, সামনে দেখ তো এত ভিড় কিসের? হ্যাঁ, তাই তো। চল গিয়ে দেখি। চল। ভিড়ের কাছে এসে দেখি একটি ছেলে অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়ে আছে। প্রচুর রক্ত ঝরছে ওর মাথা থেকে। বাচ্চা একটা ছেলে এভাবে পড়ে আছে, আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এভাবে। আচ্ছা, আপনারা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন? ওকে হসপিটালে নিয়ে যাচ্ছেন না কেন? আরে ও টোকাই ছেলে, কে নিবে ওর দায়িত্ব?
হসপিটালে নিয়ে গিয়ে আবার ঝামেলায় জড়াবো নাকি? এটা অ্যাক্সিডেন্ট, পুলিশ কেস হয়ে যাবে। এই মানুষগুলোর কথা শুনে তো ইচ্ছে হচ্ছে সবগুলোর মাথা ফাটিয়ে দিই। শুধুমাত্র ও একজন টোকাই বলে ওর কোনো চিকিৎসা হবে না, এভাবে রাস্তায় পড়ে মারা যাবে। তিশা, ওকে ধর, এখনই হসপিটালে নিয়ে যেতে হবে। তাড়াতাড়ি কর। একটা সিএনজি ডেকে তাড়াতাড়ি ছেলেটাকে পাশের হসপিটালে নিয়ে আসলাম। আজব দেশের আজব সব মানুষ, আজব হসপিটাল আর আজব সব ডাক্তার। এতক্ষণ ধরে বসে আছি, ছেলেটি অজ্ঞান হয়ে গেছে, অথচ এখনো কোনো ডাক্তার এসে দেখছে না। হয়তো ডাক্তার আসবে, কিন্তু ছেলেটি মারা যাওয়ার পর। আচ্ছা সিস্টার, ডাক্তার কি ওকে দেখবে না? আজ ছুটির দিন, সব ডাক্তার ছুটিতে আছেন। একজন যিনি আছেন উনি অন্য একটা রোগীকে দেখছেন। উনাকে গিয়ে বলুন এখানে একটি এমার্জেন্সি আছে। বলেছি, স্যার বলেছেন একটু পর আসছেন। কি আজব, ছেলেটা মরে যাচ্ছে আর ডাক্তার সাধারণ রোগীদের নিয়ে পড়ে আছে। আচ্ছা, মানুষ তো আপনারা, বললাম তো স্যার একটু পরে আসবেন। কখন আসবে? হ্যাঁ, ছেলেটা মারা যাওয়ার পর। তখন কি জানাজা পড়তে আসবে ছেলেটির? তমা, কি করছিস? ছাড় ওনাকে। আজব মেয়ে তো আপনি আনার। কি হচ্ছে এখানে? সিস্টারের গলায় চেপে ধরেছিলাম, ডাক্তার আশাতে ছেড়ে দিলাম। আসলে ছেলেটি খুব খারাপ অবস্থা, প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এক্ষুনি চিকিৎসা শুরু না করলে। সিস্টার, ওকে ইমার্জেন্সিতে নিয়ে যাও, আর জানোই তো কি কি লাগবে। আরে আজব ডাক্তার তো, নিজে না গিয়ে সিস্টারকে বলছে কি কি লাগবে জানিই তো। একজন ডাক্তার যা জানে তা একজন সিস্টার কি করে জানবে? আজব ডাক্তার। তমা প্লিজ, এখন আর মাথা গরম করিস না। তিশা ঠিক বলেছে, ডাক্তারের সাথে ঝামেলা করলে হয়তো আর ছেলেটির চিকিৎসা করাই হবে না। আসলে ডাক্তারবাবু, ছেলেটির অবস্থা খুব খারাপ তো, তাই রেগে গিয়ে আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকে দেখে আমার কথা আটকে গেল। বাহ, এই প্রথম কারো মুখে ডাক্তারবাবু নামটা শুনতে এত ভালো লাগলো। অবাক হচ্ছ কেন? আসলে 1 বছর হলো ডাক্তারি করছি, এর মধ্যে হাজার হাজার বার এই ডাক্তারবাবু ডাক্তার শুনেছি। ডাক্তারবাবু শুনতে শুনতে খান পচে গেছে, কিন্তু এই প্রথম তোমার মুখে ডাক্তার শুনে এত ভালো লাগলো। ডাক্তারের কথা শুনে তো আমি ভেবা চাক্কা খেয়ে গেলাম। স্যার, ও নেগেটিভ রক্ত লাগবে, কিন্তু এই গ্রুপের রক্ত আমাদের হসপিটালে এই মুহূর্তে নেই। ওকে, বাকি সব চিকিৎসা শুরু করো। আজব ডাক্তার তো আপনি, নার্সদের দিয়ে সব করাচ্ছেন, রক্ত প্রয়োজন অথচ আপনি যাচ্ছেন না। আমি গেলে পর যদি তুমি চলে যাও তাহলে তো তোমাকে হারিয়ে ফেলবো আমি। মানে? নিশ্চুপ হয়ে আছে আর ফোন টিপছে। এখন তো রাগ উঠে যাচ্ছে। না রাগলে হবে না, মাথা ঠান্ডা রাখতে হবে। ডাক্তার বাবু প্লিজ বুঝার চেষ্টা করুন। ওফ, আবার সেই ডাক্তারবাবু। বললাম তো তোমার মুখে এই ডাক্তার শুনতে ভালো লাগে। আর ডেকো না প্লিজ, পাগল হয়ে যাব। আর রাগ ধরে রাখতে পারছি না, এখন ওকে কিছু বলা উচিত। আপনি আর নতুন করে পাগল হবেন কি? আপনি তো অলরেডি পাগল হয়ে গেছেন। আপনাকে দিয়ে পাগল তো হয়েই গেছি তোমাকে দেখার পর থেকে। নিশ্চুপ হয়ে ভাবছি কি বলছে এসব। একজন ডাক্তার এমন একটা এমার্জেন্সি রুগী রেখে এসব পাগলের মতো কথা বলছে। তাহলে কি এই ডাক্তারের আসলেই কোনো সমস্যা আছে? কি ভাবছো, আমার মাথা তার একটা চিরা? হ্যাঁ না মানে, ভাইয়া হঠাৎ হসপিটালে আসার জন্য মেসেজ করলে যে? কথাটা শুনে ডাক্তারের পিছনে তাকালাম, একটি ছেলে এসেছে। তার মানে আগে ফোন টিপছিল এই ছেলেকে মেসেজ দেওয়ার জন্য। রক্ত দিতে হবে, সিস্টারকে গিয়ে বলো। ছেলেটি রক্ত দিতে চলে গেল। না, যতটা খারাপ ডাক্তার ভেবেছিলাম ততটা খারাপ না। কি এতক্ষণ যা যা ভাবলে সব ধারণা পাল্টে গেল তো? ওরে বাবা, যা ভাবছি তাই তো বুঝে ফেলছে। জ্যোতিষী নাকি? ভাইয়া যাও, সিস্টার রক্ত নিয়েছে। এখানে থাক, ও যেন কোথাও না যেতে পারে। এই, এটা তোর মিষ্টি ভাবি, আর এই যে ও তোমার দেবর অয়ন। আমাকে দেখিয়ে দিয়ে চলে গেল। এইটা কি হলো? আমি ভাবি হলাম কবে, আর এই ছেলেই বা আমার দেবর হলো কিভাবে? তিশা, এসব কি হচ্ছে বলবি প্লিজ? সবকিছু তো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি কিন্তু বুঝে ফেলেছি। তুই হাসছিস? ভাবি, আমি বলবো বিষয়টা কি। এই একদম ভাবি ডাকবা না, আমি তোমার কোন ভাইয়ের বউ? হ্যাঁ, যত সব ফাজিল ছেলে। আরে রেগে যাচ্ছ কেন? কাব্য ভাইয়া তোমাকে ভালোবেসে ফেলেছে, তাই আমার ভাবি বলেছে। ডাক্তারের স্বভাবটা খারাপ হলেও নামটা খুব কিউট, কাব্য। একটু আগে দেখা হলো আর এখনই ভালোবেসে ফেলেছে। জি ম্যাডাম, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আর হ্যাঁ, তোমার রোগী এখন বিপদমুক্ত, আর চিন্তার কোনো কারণ নেই। ওকে, আমি বিল দিয়ে যাচ্ছি। ছেলেটি সুস্থ হলে রিলিজ করে দিবেন। মানে কি, ছেলেটি তোমার আত্মীয় না? না তো, ও একজন টোকাই। রাস্তায় অ্যাক্সিডেন্ট করে পড়েছিল, তাই তমা হসপিটালে নিয়ে এসছে। বাবা, আমার বউটা তো খুব লক্ষ্মী।
রাস্তার ছেলেদেরও মানুষ। ওই কে আপনার বউ? তখন থেকে উল্টোপাল্টা কথাই বলে যাচ্ছেন, মাথায় সমস্যা আছে নাকি? আগে ছিল না, কিন্তু তোমাকে দেখার পর থেকে মাথায় সমস্যা, বুকে ব্যথা, আরো অনেক কিছু হচ্ছে। তিশা চল তো এখান থেকে। তিশার হাত ধরে চলে আসতে চাইলাম, কিন্তু ছেলেটি আমার হাত ধরে টেনে ওর একদম কাছে নিয়ে গেল। কি আজব ডাক্তার রে বাবা! ও আস্তে আস্তে আমার দিকে এগোচ্ছে আর আমি পিছিয়ে যাচ্ছি। পিছিয়েতে দেয়ালে গিয়ে ঠেকলাম। দুপাশে ওর 2 হাত, সামনেও, পিছনে দেয়াল। আমি এখন যাব কোন দিকে? আমার তো কান্না করে দিতে ইচ্ছে হচ্ছে। তোমার চোখে পানি কেন? আমি কি তোমাকে মারতেছি? দেখো, তোমাকে আমি ভালোবাসি। আজ তোমার চোখ থেকে যদি 1 ফোঁটা পানি পড়েছে তো আমি কিন্তু রেখে দেব, আর এখানে সবার সামনে তোমাকে আদর করব। আমাকে যেতে দিন। দূর, এইটা কেমন ডাক্তার? আমার তো মনে হচ্ছে ওর মাথায় সমস্যা আছে, না হলে এতগুলো মানুষের সামনে কেউ এমন কথা বলে? ইস, কতগুলো মানুষ তাকিয়ে আছে এদিকে। দেখুন আপনি ডাক্তার, আপনার লিমিট ক্রস করবেন না প্লিজ। আমি কিন্তু আর কিছু বলতে দিল না, আমার মুখে আঙ্গুল দিয়ে আমাকে চুপ করিয়ে দিল। এসব ডাক্তার ফাক্তার বুঝি না, তুমি আমাকে ডাক্তারবাবু অথবা কাব্য বলে ডাকবে, বুঝেছো? ডাক্তারবাবু ডেকেই তো ফেসে গেছি। এই আস্তে আস্তে কি বলছো? কিছু না তো। তিশার দিকে তাকালাম, কোথায় ও আমাকে এখান থেকে নিয়ে যাবে? উল্টো হাসছে। আর অয়ন এটাও তো হাসছে। 2 ভাই তো দেখি একরকম। এখন ভালোই ভালো তোমার পরিচয় দাও তো, না হলে বিয়ের প্রস্তাব পাঠাবো কিভাবে? ডাইরেক্ট বিয়েতে চলে গেল। এই কেমন ছেলে? বলো বলো, তোমার নাম বলো, না হলে কিন্তু সবার সামনে কিস করব। আমার কপালে এলোমেলো হয়ে থাকা চুলগুলো কানের পাশে গুজে দিতে দিতে বলল, আমি তিতিতু। কি কি করছো? তাড়াতাড়ি বলো। তিলোত্তমা, আমি এখানে ঘুরতে এসেছি, থাকি ঢাকায় মামির কাছে। যেও ভেবেছিলাম মিথ্যে পরিচয় দিব, ওর ধমকে গড়গড় করে সব সত্যি বলে দিলাম। উফ, এই ধমক যে কেন এত ভয় পাই আমি। মামির কাছে থাকো কেন? আব্বু আম্মু কোথায়? আসলে ওর আব্বু আম্মু একটা অ্যাক্সিডেন্টে মারা গেছেন। ওফ, সরি সোনা, তোমাকে কষ্ট দিয়ে ফেললাম। চিন্তা করো না, আজ থেকে তোমার সব দায়িত্ব আমার। এতক্ষণ তো কান্না আটকে রেখেছিলাম, আব্বু আম্মুর কথা বলতেই কান্না চলে আসলো। 2 হাত দিয়ে আলতো করে আমার চোখের পানি মুছে দিতে দিতে বলল, কেন এমন করছেন? কারণ আমি তোমাকে প্রথম দেখাই ভালোবেসে ফেলেছি, যাকে বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট। মানে তোমাকে প্রথম দেখেই আমি ফিদা হয়ে গেছি। বুঝে গেছি, এর সাথে কথা বাড়িয়ে লাভ নেই। এখান থেকে তাড়াতাড়ি যাওয়াই মঙ্গল। এখন আমাকে যেতে দিন। যেতে পারো, কিন্তু আমার থেকে পালানোর চেষ্টা করো না। এখন থেকে তোমার উপর আমি সব সময় নজর রাখবো। হাসতে হাসতে আমার সামনে থেকে সরে গেল। তিশাকে রেখেই তাড়াতাড়ি হাঁটা দিলাম। কিছুতেই বুঝতে পারছি না এই ছেলে আমার মধ্যে দেখলোটা কি। কালো একটা মেয়ে আমি, আর এই ডাক্তার তো দেখতে অনেক সুন্দর, ফর্সা, লম্বা, তাও আবার ডাক্তার। এই ছেলে কিনা আমাকে দেখে ফিদা হয়ে গেছে। নির্ঘাত ওর মাথার তার একটা ছিঁড়া। এই ডাক্তার তো দ্যাথ, কাব্য এত সুন্দর নাম রেখে ডাক্তার ডাক্তার বলতে ভালো লাগছে না। মনে হয়ে হাঁটছিলাম আর এসব ভাবছিলাম, হুট করে কাব্য এসে আমার সামনে দাঁড়ালো। আমি তো ভয় পেয়ে গেছি। আবার কেন আসলো? আমার মাথায় কোনো সমস্যা নেই, আমি সত্যি তোমাকে প্রথম দেখাই ভালোবেসে ফেলেছি। তোমার শ্যামবর্ণ চেহারা নাকি তোমার মায়াবী চোখ জোড়া, কোনটা দেখে ভালোবেসেছি সঠিক বলতে পারবো না, তবে এটাই সত্যি। আমি তোমাকে ভালোবাসি, আর খুব শীঘ্রই তুমিও আমাকে ভালোবাসবে। দেখুন, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আঙ্গুল তুলে কথাগুলো বলছিলাম, কাব্য আমার আঙ্গুলটা আস্তে করে নামিয়ে দিয়ে হাসতে হাসতে আমার একদম কাছে চলে আসলো। আমি কিছু বলতে যাব, তখনই আমার কানের কাছে মুখ এনে ফিস ফিস করে বলল, আই লাভ ইউ ফর 1000 মোর। কাব্য আমার চোখের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে চলে গেল। কিন্তু আমি যেন বরফের মতো জমে গেলাম। কানের কাছে কাব্যর গরম নিঃশ্বাস যেন আমার নিঃশ্বাস নেওয়া আটকে দিল। চোখ দুটো বন্ধ করে আছি এখনো। মনে হচ্ছে কাব্য বারবার আমার কানের কাছে ফিসফিসিয়ে বলছে, আই লাভ ইউ ফর 1000 মোর। হসপিটাল থেকে হোটেলে চলে আসলাম। রুমে এসেই বিছানায় শুয়ে পড়লাম। তিশার উপর খুব রাগ হচ্ছে। এতক্ষণ তো কাব্যর কাণ্ড দেখে হাসছিল, এখন আবার আমার সাথে আসেনি। কি যে করছে ওখানে, আর কাব্য কি সব করলো ভাবতেও পারিনি। আজকের দিনটা এত খারাপভাবে যাবে আমার। উফ, এখনও মনে হচ্ছে কাব্য আমার সামনে দাঁড়িয়ে আছে, হাসছে, আর বারবার কানের কাছে এসে একটাই কথা বলছে, আই লাভ ইউ ফর 1000 মোর। কাব্যর ভূত মাথা থেকে সরানোর জন্য মোবাইলটা হাতে নিয়ে গেম খেলতে বসলাম। আসতে পারি ম্যাডাম? তিশা এসেছে। ওর দিকে একবার তাকিয়ে আবার গেম খেলায় মন দিলাম। কথা বলবো না আজ ওর সাথে।
দোষ করল ডাক্তার আর শাস্তি পাচ্ছে আমি। নিশ্চুপ। কি রে, কথা বলবি না আর? এই সন্ধ্যাবেলায় একা একা চলে এসেছিলি কেন? তো কি করতাম, তোর জন্য অপেক্ষা করতে গিয়ে কাব্যর আরও পাগলামি দেখতাম। বাব্বা, ডাক্তারবাবু থেকে কাব্য? তিশা হাসছে, ইচ্ছে হচ্ছে কয়েকটা দেই। এই যাই বল, ছেলেটা কিন্তু দারুণ, এইটা তুই অস্বীকার করতে পারবি না। আসলেই তো, কাব্য দেখতে অনেক সুন্দর, ফর্সা, লম্বা আর ফর্সা মুখে খোঁচা খোঁচা দাড়ি, দেখতে বেশ সুন্দর। আর কি রে, কোথায় হারালি? আমরা কাল চলে যাব, তাই না? হ্যাঁ, আর কয়টা দিন থাকতে পারলে ভালো হতো। কি ব্যাপার, মনে হচ্ছে ডাক্তারবাবুর জন্য টান পড়েছে? তোকেটা এখন আমি মেরেই ফেলবো। এই না না, আর বলবো না। মামির কাছে ফিরে যেতে ইচ্ছে হচ্ছে না তাই। বুঝেছি। কি করব বল, আব্বু তো অনেক চেষ্টা করেছেন তোকে আমাদের বাসায় নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তোর মামি দিল না। পাশাপাশি বাসা থাকি আমরা, তাও তোর মামের অত্যাচার থেকে তোকে রক্ষা করার উপায় নেই। কখনো কখনো আপন মানুষ পর হয়ে যায়, আবার কখনো পর মানুষ খুব বেশি আপন হয়ে যায়। আব্বু আম্মুর মৃত্যুর পর মামার কাছে চলে আসি, প্রতিবেশী হওয়ার সুবাদে তোর সাথে পরিচয়। একটা সময় তুই তোর পরিবার আমাকে আপন করে নিলি, কিন্তু মামি আমার আপন হয়েও আমাকে পর করে দিল। দুনিয়ার নিয়ম খুব অদ্ভুত রে। হ্যাঁ, এবার কাব্য তোকে আপন করে নিলেই আমি নিশ্চিন্ত হতে পারি। কি বললি? কিছু না তো। এখনই তো আস্তে আস্তে কি যেন বললি। আমার মনে হয় কাব্য তোকে সত্যি ভালোবাসে। ছাই ভালোবাসে, এভাবে হুট করে ভালোবাসা যায় নাকি? কত মানুষ তো প্রথম দেখায় ভালোবাসে, তাহলে কাব্য কেন পারবে না? প্রথম দেখা, আসলে দোষটা আমার। সব সময় তো আমি বোরকা পরেই চলাফেরা করি, তাহলে কাল কেন এভাবে বের হই আর কাব্যর চোখে পড়ি? কক্সবাজার এসে কেউ বোরকা পরে সমুদ্রের পাড়ে ঘুরতে যায় নাকি? আর তুই কি জানতি যে এই অবস্থায় হসপিটাল যেতে হবে? তাও বোরকা পরলে কাব্য কেন? কোনো ছেলেই তো আমার দিকে। যে সত্যিই তোকে ভালোবাসবে সে তোকে বোরকা পরা অবস্থাতেই চিনবে এবং ভালোবাসবে। তাই বুঝি? জি, এবার খেয়ে দে, ঘুমান, সকালে চলে যেতে হবে। বিছানায় শুয়ে আছি, কিন্তু ঘুম আসছে না চোখে। গত দুদিন এখানে ছিলাম, মনে হয়েছিল কোনো এক শান্তির রাজ্যে আছি, কিন্তু এই শান্তি তো কালই শেষ হয়ে যাবে। আবার শুরু হবে মামির চেঁচামেচি, একটু কিছু হলেই আম্মু আব্বুকে নিয়ে গালাগালি, এসব অসহ্য লাগে। তিশার আঙ্কেল মামিকে কত কিছু বুঝিয়ে কক্সবাজার আসার ব্যবস্থা করল, কিন্তু মামি শুধু দুদিনের সময় দিল। তাও তিশা মেনে নিয়েছিল শুধু মাত্র আমাকে একটু খুশি দেখার জন্য। তিশার দিকে তাকালাম, চুপচাপ ঘুমিয়ে আছে। ওর ঘুমন্ত মুখটা কি নিষ্পাপ লাগছে। সত্যি তিশার মতো মেয়ে আরেকটা আছে কি না আমার সন্দেহ আছে। যেখানে আজকের দিনে সবাই নিজের স্বার্থ নিয়ে পাগল, সেখানে তিশা কি না আমাকে এত ভালোবাসে, আমার জন্য এত কিছু করে। তমা ওঠ, নামাজ পড়বি না? উহু, পরে। ওঠ বলছি। তিশা আমার হাত ধরে টেনে বসিয়ে দিল। চোখ ডলতে ডলতে ওর দিকে তাকালাম, নামাজ পড়ার জন্য রেডি হয়ে আছে। তিশার এই জিনিসটা আমার খুব ভালো লাগে। যতই ভালোবাসুক, নামাজ না পড়লে তিশা খুব রেগে যায়। যা, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে অজু করে আয়। ওকে মহারানী। নামাজ পড়ে এসে দুজন বসে বসে চা খাচ্ছি, তখনই আমার ফোন বেজে উঠল। উফ, আবার মামি ফোন। হ্যালো। কখন আসছিস তোরা? আচ্ছা মামি, তুমি তো আমাকে সহ্য করতে পারো না, তাহলে আমি দুদিনের জন্য এখানে আসাতে এতবার ফোন করছো কেন? তাড়াতাড়ি যেতে বলছো কেন? না মানে আমি বাসায় না থাকলে তো তোমার খুশি হবার কথা। এত পাকামো করতে হবে না, প্রয়োজন আছে তাড়াতাড়ি চলে আসিস। ফোন রেখে দিয়ে তিশার দিকে তাকালাম। ও ভ্রু কুচকি আমাকে জিজ্ঞেস করলো, তোর মামির মাথায় কি প্ল্যান চলছে বলতো? প্ল্যান? হ্যাঁ, তোকে তো এই মহিলা কখনোই সহ্য করতে পারেনি, আর তোর মামা মারা যাওয়ার পর তো রীতিমতো তোর ওপর অত্যাচার শুরু করে দিয়েছে। কক্সবাজার এসেছিস দুদিনের জন্য, তাই এতবার ফোন করছে। নিশ্চয়ই কোনো খারাপ মতলব আছে এই মহিলার। দূর, কি বলছো সেসব? আচ্ছা তমা, কাব্য ছেলেটাকে তোর ভালো লেগেছে তো? কাব্যর কথা তো আমি ভুলেই গিয়েছিলাম। কেন ভালো লাগবে? ও কি কোনো দেশের রাজকুমার? না, তবে কোনো একজনের রাজকুমার। চল ব্যাগগুলো গুছিয়ে নেই। ঠিক আছে। সব কিছু গুছিয়ে নিয়ে এসে বসলাম। একটু পার চলে যাব ভাবতেই মনে হলো এখান থেকে চলে গেলে তো কাব্যর সাথে আর কখনো দেখা হবে না। আচ্ছা, কাব্যর সাথে আর কখনো দেখা হবে না, এটা ভাবতেই আমার এত কষ্ট হচ্ছে কেন? তমা, আমি ভাবছিলাম যাওয়ার পথে হসপিটালে গিয়ে ছেলেটাকে একবার দেখে যাই। হসপিটাল? হ্যাঁ,
শুধু একবার দেখিয়ে আমরা চলে যাব। আমি যাব না। যার জীবন বাঁচিয়েছিস তাকে একবার দেখবি না? কিন্তু ওখানে তো কাব্য আছে। তো কি হইছে, আমরা তো আজ বোরকা পরে যাব, ও তো চিনতেই পারবে না। ঠিক আছে। হোটেল থেকে বেরিয়ে সোজা হসপিটাল চলে আসলাম। আজ কাব্য আমাকে চিনতেই পারবে না, ওর সামনে দিয়ে চলে যাব। হি হি হি। গতকাল যদি বোরকা পরে বের হতাম তাহলে এত কিছু হতো না। বোরকা ছাড়া বের হলে তো যে কোনো ছেলের নজরে পড়ব, এটাই স্বাভাবিক। কাব্যকে দোষ দিয়ে তো লাভ নেই, দোষ তো আমার বোরকা পরিনি। এদিকে চল, ছেলেটির কেবিনে যেতে পারবো। তমা তুই এদিক দিয়েই বাইরে যা, আমি একটু আসছি। ছেলেটির কেবিনে এসে ঝুঁকি দিলাম। ও ঘুমিয়ে আছে, দেখে তো মনে হচ্ছে মোটামুটি সুস্থ। কোথায় যাচ্ছিস? আসছি 2 মিনিট। এই তিশা আবার কোথায় চলে গেল? দ্রুত হাঁটছি যেন কাব্যর সামনে না পড়ি। হঠাৎ দেখি সামনে কাব্য এদিকেই আসছে। আসুক, আমাকে তো আর চিনতে পারবে না, কারণ আমার চোখ দুটি ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। কাব্যর সামনে দিয়ে চলে আসলাম, কিন্তু বেশি দূর আসতে পারলাম না। কে যেন ডেকে উঠল, টিলো, ও টিলো। আশ্চর্য, আমার নাম ধরে এভাবে কে ডাকছে? পিছন ফিরে তাকালাম, কাব্য দাঁড়িয়ে আছে, কিন্তু ও তো অন্যদিকে ঘুরে কিসের একটা রিপোর্ট পড়ছে। যে খুশি ডাকুক, আমি আগে এখান থেকে বের হই। পা বাড়াতেই কাব্য আমার হাত ধরে ফেলল। তিলো, কি ভেবেছিলে বোরকা পরলে আমি তোমাকে চিনতে পারবো না? এই রে, এটা কি হলো? ও তো চিনে ফেলছে। আমি তোমাকে ভালোবাসি, তাই তুমি যে অবস্থাতেই থাকো আমি ঠিক চিনতে পারবো। হাত ধরে টান দিয়ে ওর সামনে এনে দাঁড় করালো। চলে যাচ্ছ আজকে? ওর কণ্ঠ কেমন যেন ধরে আসছে। ওর দিকে তাকালাম, ওর চোখে তো পানি। আমি চলে যাচ্ছি বলে ও কাঁদছে। আমার রুমে চলো। আমাকে টানতে টানতে ও রুমে নিয়ে আসলো। আমি বোবার মতো দাঁড়িয়ে আছি। আমাকে যেন চিনতে না পারে বোরকা পরলাম, কিন্তু ও তো ঠিকই চিনে ফেললো। তিলো, আমাকে টান দিয়ে ওর একদম কাছে নিয়ে গেল। একটা হাত দিয়ে আমার কোমর জড়িয়ে ধরে আছে। ওর বুকের সাথে যেন মিশে যাচ্ছি। ওর প্রতিটা হৃদস্পন্দন শুনতে পাচ্ছি। আমার কপালের সাথে ওর কপাল ঠেকিয়ে কেঁদে দিল। কাঁদছেন কেন? আমি জিজ্ঞেস করতেই আচমকা আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরল। চলে যাচ্ছ কেন? আর 2টা দিন এখানে থাকো প্লিজ। আমি তোমাকে না দেখে থাকবো কিভাবে? ওর কান্না কেন যেন ভালো লাগছে না, বুকের ভিতর কোথাও যেন কষ্ট হচ্ছে। আপনি এভাবে কাঁদলে আমি এক্ষুনি চলে যাব। কোথায়? আমি কাঁদছি না তো। আমাকে ছেড়ে দিয়ে চোখের পানি মুছে নিল। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। খুব অস্বস্তি হচ্ছে ওর এইভাবে তাকিয়ে থাকা দেখে, কিন্তু কিছু বলতে পারছি না। আবার আমার কাছে এসে 2 হাত দিয়ে আলতো করে আমার 2 গালে ধরল। বোরকা পরলে তোমায় খুব মিষ্টি লাগে। সবসময় বোরকা পরে বের হবে, বুঝেছো? বোরকা পরে বের হলে আমার বউটার দিকে অন্য কোনো ছেলে নজর দিতে পারবে না। বউ শব্দটা শুনে ওর চোখের দিকে তাকালাম। সাথে সাথে ও চোখ টিপ মেরে বসল। কি অসভ্য! অনেক হয়েছে, এবার ছাড়ুন আমাকে। তিশা খুঁজছে হয়তো। তিশা খুঁজবে না, আর তো কখনো দেখা হবে না। তাহলে এত তাড়া দিচ্ছ কেন? ওহ, তিলো। টিলোকে? তুমি তিলোত্তমা এত বড় নামে আমি আমার বউকে ডাকতে পারবো না, তাই ঠিক করেছি তিলো নামে ডাকবো। আর কখনো দেখা হলে তো ডাকতেন একবার। যাই এখান থেকে, আর কখনো আপনার সামনে আসবো না। এই, আস্তে আস্তে কি বলছো? যেতে হবে এবার আমাকে, ছাড়ুন। ছাড়তে পারি এক শর্তে, আমাকে লাভ ইউ বলো, ছেড়ে দিব। শখ কত! এক ঝটকা দিয়ে ওকে দূরে সরিয়ে দিয়ে চলে আসলাম। দরজায় আসতে আবার ডাক দিল, তিলো, ও তিলো, আই লাভ ইউ। ওর দিকে একবার তাকিয়ে বাইরে চলে আসলাম। তিশা বাইরে দাঁড়িয়ে আছে আমার জন্য। ইস, কাব্যর জন্য কত দেরি হয়ে গেল। আসার সময় হলো আপনার। দূর, কাব্য। জানি। জানিস মানে? তোকে কাব্যর কাছে দেখে তো বাইরে এসে তোর জন্য অপেক্ষা করছি। ওর কাছে দেখলি অথচ আমাকে আনলি না? কেন আনবো? আমি তো জানি তুই কাব্যর কাছে থাকলে সেফ থাকবি। রাগাস না, চল। বাসে বসে জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছি। কাব্যর ভেজা চোখ দুটো বারবার আমার চোখের সামনে ভেসে উঠছে। ছেলেরা নাকি খুব বেশি কষ্ট না পেলে কাঁদে না। তাহলে কি কাব্য সত্যি আমাকে ভালোবাসে? এতক্ষণ তো কাব্য কাঁদছিল, এখন তো আমার চোখ দুটো বারবার ভিজে যাচ্ছে। কেন যেন যেতে ইচ্ছে করছে না, খুব কষ্ট হচ্ছে। মনে হচ্ছে এখানে কিছু একটা ফেলে রেখে যাচ্ছি, অনেক মূল্যবান কিছু। নিজের বাবা মাকে তো খেয়েছে অনেক আগেই, এখন এসে আমার ঘাড়ে চেপে বসেছে। আর উনি মরার সময় আমার হাত ধরে বলে গেছেন, আমার ভাগ্নিটাকে দেখো। যত সব জ্বালা আমার। নেহা, তোর নামে বাপ মায়ের দেওয়া কিছু সম্পত্তি আছে, তাই এত জ্বালা সহ্য করছি। না হলে তো কবেই কি মামি মেরে ফেলতে আমাকে? আপনি এসেছেন, সময় হলে আপনার আসার। মতলবটা কি মামি, বলবা? মানে? আমাকে সহ্যই তো করতে পারো না।
তাহলে আমি চোখের সামনে নেই বলে এত তাড়া দিয়ে নিয়ে আসলে কেন? ওহ, তুই বুঝবি না। রুমে চলে আসলাম। কি যে চলছে এই মহিলার মাথায় আল্লাহ জানেন। জানালার কাছে দাঁড়িয়ে বিকেলের আকাশ দেখছি। মন যেন কাউকে খুব মিস করছে। কাকে মিস করছে? কাব্য। কিন্তু ও কি আমার? ওর জন্য এত মন খারাপ হচ্ছে কেন? আচ্ছা, আমি যে কাব্যকে এত মিস করছি, ও কি আমায় মিস করছে, নাকি চোখের আড়াল হতেই ভুলে গিয়েছে আমাকে? হঠাৎ তিশার মামির চেঁচামেচি শুনে তাড়াতাড়ি বের হলাম। আপনার মতো খারাপ মহিলা আর একটাও দেখিনি। কি হয়েছে রে তিশা? কি আর হবে, প্রতিদিনই তো তোর বান্ধবী আমাকে যাতা বলে। তোমার স্বভাবে শুনো। আসছিলাম তোকে ডাকতে, সেই সকালবেলা অল্প কিছু খেয়ে বের হয়েছিলাম। বিকাল হয়ে গেছে, এই বাসায় তো খাবার খাওয়ার কোনো টাইম নেই, তাই তোকে নিতে আসছিলাম। আর এই মহিলা তুই যাবি না বলে আমার সাথে ঝগড়া শুরু করে দিছে। ওহ, বাদ দে এসব, আমার খিদে নেই, একেবারে রাতে খাবো। কি হয়েছে, তোর চোখ মুখ এমন লাগছে কেন? কিছু না। বুঝেছি। রুমে এসে শুয়ে পড়লাম। কাব্যর কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। তমা ওঠ, রাত হয়ে গেছে। হঠাৎ তিশার ডাতে তাড়াতাড়ি উঠে বসলাম। আশ্চর্য, রাত হয়ে গেল অথচ মামি আমাকে রান্না করার জন্য বকাবকি করল না। কি ভাবছিস? মামি হঠাৎ পাল্টে গেল কেন? আগে তো কাজের জন্য বকাবকি করত। অন্য কিছু করব দূরে থাক, কাজের জন্য ঠিকমতো নামাজও পড়তে পারতাম না। আর আজ সেই বিকেলবেলা থেকে রাত অবধি ঘুমালাম, বকাবকি করল না। আমি শিওর এই মহিলা তোকে নিয়ে খারাপ কোনো মতলবে আছে। আর খারাপ কি বা করবে, যা খারাপ আচরণ করে। চল, আম্মু আব্বু অপেক্ষা করছেন তোর জন্য। ঘুমের কারণে তো নামাজ পড়া হয়নি, তুই যা, নামাজ পড়ে আসছি। ঠিক আছে। নামাজ পড়ে তিশাদের বাসায় যাবার জন্য বের হতেই মামি ডাক দিলেন। কিছু বলবে? হ্যাঁ, তোর সাথে কথা আছে। বলো। তোর জন্য ভালো একটা বিয়ের প্রস্তাব এসেছে, ভাবছি তোকে বিয়ে দিয়ে আমার দায়িত্ব শেষ করব। বাহ, যে মামির চোখে আমি বিষ, সে নাকি আমাকে ভালো জায়গায় বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। শোন, আমি এতটাও খারাপ না। হ্যাঁ, তুমি কতটা ভালো আমি জানি তো। চলে যাচ্ছিস যে, কিছু তো বলে যা। মামির কথার উত্তর না দিয়ে বেরিয়ে আসলাম। বিয়ে দিবে, যত্ত সব। সবাই একসাথে খেতে বসেছে, তখন আঙ্কেল মানে তিশার আব্বু আবার বিয়ের কথা বললেন। আব্বু, আমি ভাবছিলাম তোমাকে বলবো, কিন্তু এখন মত পাল্টে নিয়েছি। কেন? তোমাকে বিয়ে দিতে হবে না? নাকি তুই চাস ওর মামি হুট করে যার তার সাথে ওকে বিয়ে দিয়ে দিক? না আব্বু, আমি তোমাকে পরে সব বলবো, আপাতত বিয়ে নিয়ে কিছু ভেবো না। আমি আরও ভাবছিলাম আমার 2 মেয়ের বিয়ে একদিনে দিয়ে দিব। সবাই বিয়ে বিয়ে করছো, আমি তোমাদের ছেড়ে গেলে তো রাজকুমার এসে তুলে নিয়ে যাবে। আছে নাকি কোনো রাজকুমার? হ্যাঁ আব্বু, আছে, এই জন্যই তো বললাম আপাতত বিয়ে নিয়ে কিছু ভেবো না। তিশা চুপ করবি? করলাম। শোন, ওই মহিলার আচরণ আমার ভালো লাগছে না। এখন থেকে রাতে তুই আমার সাথেই থাকবি। ঠিক আছে। তিশার সাথে বসে গল্প করছি, হঠাৎ মামি এসে ডাকতে শুরু করলো। কি হয়েছে? বাসায় চল। তমা, এখন থেকে রাতে আমার কাছেই ঘুমাবি। কেন? আমার বাসায় বুঝি জায়গার অভাব আছে? না, তবে ভালোবাসার যথেষ্ট অভাব আছে। দেখ তমা, আমার কথা শুনে চলে আয়। পারবো না। কাল তোকে দেখতে আসবে, ওরা যদি এসে শুনে তুই রাতে অন্য বাসায় ঘুমাস, তাহলে তো আমার মান সম্মান কিছুই থাকবে না। তোমার আবার মান সম্মান? আর তুমি আমাকে জিজ্ঞেস না করে আসতে বললে কেন? তো কি হয়েছে? নিজেই দেখা করো, আমি যাব না ওদের সামনে। লক্ষ্মীমা, এমন করে না। আমি আর তোর সাথে খারাপ আচরণ করব না, তুই শুধু ওদের সামনে যাস। ঠিক আছে, তবে কাল না, 2 দিন পর আসতে বলো। ঠিক আছে। এখন যাও, আমি তিশার কাছেই থাকব। মামি চলে যেতেই তিশা আমার হাত জোরে চেপে ধরল। ওর চোখ দুটো লাল হয়ে রাগে আছে। কি হয়েছে? তুই ছেলেপক্ষকে আসতে বলে দিলি, তার মানে তুই তোর মামির পছন্দে বিয়ে করবি? বিয়ে করব বলেছি নাকি? মামির কথা না শুনলে আরো বেশি খারাপ আচরণ করবে, তাই রাজি হয়েছি। কাব্য শুনলে খুব কষ্ট পাবে রে। মানে কি? এখানে কাব্য আসলো কোথা থেকে, আর ও জানবেই বা কিভাবে? জানবে। জানলেই বা কি? শোন, এক দেখায় ভালোবাসা হয় না, শুধুমাত্র একটুখানি ভালো লাগা জন্মায় মনের মধ্যে। এটা ক্ষণিকের জন্য মোহ ছাড়া আর কিছুই না। চোখের আড়াল হলে 2 দিন যেতেই এই মোহ কেটে যায়, বুঝেছিস? কাব্য তোর এই ধারণা পাল্টে দিবে, দেখিস। তুই এত জোর দিয়ে বলছিস কিভাবে? এই কাব্যর সাথে তোর যোগাযোগ নেই তো?
অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়। তিশা চুপচাপ শুয়ে পড়ল, কিন্তু আমার কথার উত্তর তো দিল না। তার মানে কি তিশা কাব্যর সাথে কথা বলে? যোগাযোগ আছে ওদের মধ্যে? কি জানি, থাকলে থাকুক ওদের মধ্যে যোগাযোগ, তাতে আমার কি? ভাবব না আর কাব্যর কথা, চুপচাপ শুয়ে পড়লাম। সকালে তিশার ডাকে ঘুম ভাঙল, তাড়াতাড়ি উঠে নামাজ পড়ে নিলাম। তিশা নামাজ পড়ে আবার ঘুমিয়ে পড়ল, কিন্তু আমার তো আর ঘুম আসবে না। একা একা কি করব? বাসায় থাকলে তো এখন রান্না করতাম। বারান্দায় এসে দাঁড়ালাম, চারপাশে ভোরের আলো ফুটতে শুরু করেছে। হঠাৎ বাগানের দিকে চোখ পড়ল। তিশা খুব যত্ন করে এই বাগান তৈরি করেছে। বাগানে অনেক ফুল ফুটেছে দেখে যেতে ইচ্ছা হলো, কিন্তু এই ভোরবেলা একা একটা বাগানে যাওয়া কি ঠিক হবে ভেবে পাচ্ছি না। দূর যাই, কিছু হবে না। রুম থেকে মোবাইলটা এনে বাগানের দিকে পা বাড়ালাম। খালি পায়ে বাগানের মধ্যে হাঁটছি। ভোরবেলা শিশিরে ভেজা ঘাসের উপর খালি পায়ে হাঁটার মজাই আলাদা। এতে মন শরীর দুটোই ভালো থাকে। আর ফজরের নামাজ পড়ে এসে একটু হাঁটাহাঁটি করলে তো মনে শান্তি বিরাজ করে। সাথে ভোরের আলো ফোটার সুন্দর দৃশ্য, পাখিদের কিচিরমিচির শব্দ আর সূর্য ওঠার অপরূপ দৃশ্য উপভোগ করা যায়। ছোটবেলায় একদিন আব্বু বলেছিলেন, নামাজে যে শান্তি আছে সে শান্তি আর কোথাও খুঁজে পাবে না। তোমার মন খারাপ, নামাজ পড়ো, মন ভালো হয়ে যাবে। তোমার নিজেকে একা লাগছে, তাহলে নামাজ পড়ো, আর নিজেকে একা মনে হবে না, কারণ নামাজে আল্লাহকে কাছে পাওয়া যায়। তুমি কোনো বিপদে পড়েছ, কি করবে ভেবে পাচ্ছ না, তাহলে নামাজ পড়ো, আল্লাহ তোমাকে সাহায্য করবেন। তুমি সব সময় আল্লাহর ইবাদত করো, আল্লাহ তোমাকে সব সময় সাহায্য করবেন। আব্বু আম্মুর কথাগুলো সেদিন মুখস্থ করে ফেলেছিলাম, সাথে সেই দিন থেকে নামাজ পড়া শুরু করেছিলাম। আজও পড়ছি। মধ্যে আব্বু আম্মুর হঠাৎ মৃত্যুতে হতাশ হয়ে পড়েছিলাম, নামাজও ছেড়ে দিয়েছিলাম। কিন্তু আল্লাহ আমাকে সঠিক পথ দেখানোর জন্য আমার জীবনে তিশাকে পাঠালেন। তিশা সবসময় বুঝিয়েছে কখনো হতাশ হতে নেই, সবসময় আল্লাহর উপর ভরসা রাখতে হয়। আব্বু আম্মুর মৃত্যুতে এতটাই কষ্ট পেয়েছিলাম যে ভুলেই গিয়েছিলাম এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়, সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে। তাই আপনজনদের মৃত্যুতে আল্লাহকে ভুলে যেতে নেই। আব্বু আম্মুর কথা মনে পড়াতে কখন যে দু চোখ দিয়ে পানি পড়ে গাল দুটো ভিজে গেছে বুঝতেই পারিনি। কয়টা বাজে দেখার জন্য মোবাইলে চাপ দিলাম, কিন্তু মোবাইল তো অফ করা। তার মানে সারা রাত মোবাইল অফ ছিল। মোবাইল অন করার সাথে সাথে ফোন আসলো, একটা অচেনা নাম্বার। এত সকালে কে ফোন দিতে পারে, তাও মোবাইল অন করার সাথে সাথে? ভেবে পাচ্ছি না। সাধারণত অচেনা নাম্বার থেকে ফোন আসলে আমি রিসিভ করি না, কিন্তু এই ফোনটা রিসিভ করতে খুব ইচ্ছা হচ্ছে। মনে হচ্ছে আমার মন এই ফোনের জন্যই অপেক্ষা করছিল, কিন্তু রিসিভ করতেই একটা চেনা কণ্ঠ ভেসে আসলো। কাল সন্ধ্যা থেকে ফোন দিচ্ছি। নিশ্চুপ হয়ে ওর কান্না শুনছি, পাগলের মতো কাঁদছে। সারা রাত ফোন দিয়েই গেছে, কিন্তু তোমার ফোন অফ, আর এই তিশা গাধিটা তো ফোন রিসিভই করছে। কাব্য আটকে গেল অর্ধেক কথা বলে। তার মানে তিশার কাব্যর যোগাযোগ আছে, আমার ধারণাই ঠিক। কিন্তু ওরা আমার থেকে লুকাচ্ছে কেন? জানো, আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম তোমার ফোন অফ দেখে। আমার তো ইচ্ছে হচ্ছিল রাতেই ঢাকা চলে যায় তোমার কাছে, কিন্তু কোনো উপায় ছিল না, তাই সারা রাত ট্রাই করেছি। তোমার ফোন সারা রাত অফ ছিল। নিশ্চুপ হয়ে শুধু ওর কথা শুনছি, কারণ কিছু বলার নেই আমার। সারা রাত আমাকে টেনশন দিয়ে আমার ঘুম নষ্ট করে এখন চুপ হয়ে আছো। একটা মানুষ কাউকে প্রথম দেখা এতটা ভালোবাসতে পারে জানতাম না। আমিও দেখব তুমি কতক্ষণ চুপ হয়ে থাকতে পারো। আগে তিশাকে অনেক কথা শুনিয়েছি, কিন্তু এখন কাব্যর কান্না শুনে মনে হচ্ছে সত্যিও আমাকে ভালোবাসে। কিন্তু এইটাও কি সম্ভব? কেন এত ভালোবাসো আমাকে? কেন এত কাঁদেও আমার জন্য? ও কাঁদছে, আমি শুনছি, কিন্তু দেখতে পারছি না। তাও মনে হচ্ছে ওর চোখ থেকে টুপটুপ করে পড়া পানিগুলো আমার হৃদয় ভিজিয়ে দিচ্ছে। নিজের অজান্তেই আমার চোখ থেকে কয়েক ফোঁটা পানি গাল বেয়ে মাটিতে গড়িয়ে পড়ল। এই পাগলি, একদম কাঁদবি না বলে দিচ্ছি। আমি কাছি বলে তো কাঁদছো, আমি আর কাঁদবো না। এই যে চোখের পানি মুছে নিলাম, প্লিজ তুমি কেঁদো না, আমার কষ্ট হয়। আমি নিশ্চুপ হয়ে আছি দেখে কাব্যও নিশ্চুপ হয়ে গেল। ফোনের দুই প্রান্তে দুজন নিশ্চুপ হয়ে আছি, আর একজন আরেকজনের নিঃশ্বাস শুনছি। তোমা, কোথায় গেলি? আসছি।
জানি না কতক্ষণ ধরে দুজন ফোনের দুপ্রান্তে নিশ্চুপ হয়ে একজন আরেকজনের নিঃশ্বাস শুনছিলাম। তিশা ডাক দেওয়াতে তাড়াতাড়ি ফোন কেটে দিয়ে রুমের দিকে এগুলাম। ডাকছিলে কেন? তোর ফোন কোথায়? আমার হাতেই তো। কাব্যর সাথে কথা হয়েছে? বাব্বা, আমার অজান্তে এত কিছু! তিশা তেলে আর জলে মিশ খায় না কখনো। মানে? মানেটা খুব সহজ, কাব্যর সাথে আমাকে মানায় না। কেন, তোর কোনো দিকে কমতি আছে? আর তুই না সবসময় বলিস তোর আব্বু আম্মুর পর আমি তোকে বোনের মতো সঠিক শিক্ষা দিয়েছি। নিজেকে অযোগ্য মনে করাটা তো আমার শিক্ষায় পড়ে না। তিশা, আমি নিজেকে অযোগ্য মনে করছি না, বোঝার চেষ্টা কর। অযোগ্য মনে করছিস না তো কি? কাব্যর সাথে তোকে মানাবে না কেন? তিশা, বোঝার চেষ্টা কর। তুই ভালো করে বুঝ, আর হ্যাঁ, কখনো নিজেকে অযোগ্য মনে করবি না। মনে রাখিস, প্রত্যেকটা মানুষের ভিতরেই কিছু না কিছু গুণ থাকে। দেখ, চলে যাচ্ছিস কেন? তিশার কথার উত্তর না দিয়ে বাসায় চলে আসলাম। খুব রাগ হচ্ছে। কাব্য না হয় না বুঝে পাগলামি করছে, কিন্তু তিশা কেন বুঝতে চাইছে না কাব্য আর আনাকে যে মানায় না। কাব্য দেখতে যেমন স্মার্ট, তেমনি আবার ডাক্তার। আর আমি কি আছে আমার? এসএসসি দেওয়ার পর আব্বু আম্মু মারা গেলেন, পড়ালেখা বাদ হয়ে গেল। কত স্বপ্ন দেখতাম, এই 2 বছরে সব স্বপ্ন একে একে কবর দিয়ে দিয়েছি। তাছাড়া আমি দেখতে কালো, কাব্যর সাথে কোনোভাবেই মানাবে না। নিশ্চুপ হয়ে বারান্দায় দাঁড়িয়ে আছি। প্রতিটা মুহূর্তে মনে হচ্ছে কাব্য ভুল করছে। পরক্ষণে মনে হলো কাব্য না হয় ভুল করছে, কিন্তু আমি কি করছি? আমিও তো ভুল করছি। কাব্যর কথা ভাবছি, ওর হাসিগুলো মনে করে নিজের অজান্তেই হাসছি। কেন করছি এমন? কাব্য মোহে আটকে আছে। 2 দিন গেলে মোহ কেটে যাবে, তারপর আমি, তখন তো আমায় কাঁদতে হবে। ফোন বেজে উঠল, আবারও অচেনা নাম্বার। কিসের টানে যেন একটু তাড়াতাড়ি রিসিভ করলাম, কিন্তু এখন আর চেনা কণ্ঠ ভেসে আসেনি, একটা অপরিচিত কণ্ঠ ভেসে আসলো। তিলোত্তমা বলছেন? হ্যাঁ, আপনি কে? তানভীর। কে? টানভ? আসলে আমার সাথে আপনার বিয়ের কথা চলছে। বাহ, মামি তো দেখছি 1 পা 2 পা নয়, একেবারে 10 পা এগিয়ে আছে। ছেলেকে আমার নাম্বারও দিয়ে দিল। কিছু বলছেন না যে? এমনি। আপনি দেখতে যেমন মিষ্টি, তেমনি আপনার কণ্ঠ। আমাকে দেখলেন কোথায়? আপনার পিক দেখেছি, আর নিজের অজান্তেই প্রথম দেখায় আপনার প্রেমে পড়ে গেছি। উফ, আবার সেই প্রথম দেখা। প্রথম দেখায় ভালোবাসার 14 গোষ্ঠী কিলাই। আপনার মনে হয় আমার সাথে কথা বলতে ভালো লাগছে না? আসলে তা নয়। উফ, কিভাবে বুঝাই সত্যি ভালো লাগছে না। আগে তো পিক দেখেছি। 3 দিন পর দেখা হবে সামনাসামনি, হয়তো আবারও আপনার প্রেমে পড়ব। রাখছি এখন। ঠিক আছে। মামি আবারও ওদের আসার জন্য তারিখ দিয়ে দিল। অবশ্য এখন মামির দোষ নেই, আমি নিজেই তো বলছিলাম 2 দিন পর যেন আসতে বলে। সন্ধ্যা নেমে এসেছে, বারান্দায় দাঁড়িয়ে সন্ধ্যার আকাশ দেখছি। নিজেকে বড্ড একা লাগছে। আচ্ছা, আব্বু আম্মুর কাছে থাকলে কি আমার নিজেকে এমন একা মনে হতো? দূর থেকে আজানের শব্দ ভেসে আসছে, শুনে নামাজ পড়তে রুমে চলে আসলাম। নামাজ করে জায়নামাজেই বসে আছে, মন যেন খুব করে আল্লাহকে একটা কথাই বলতে চাইছে, আমার জন্য যা ভালো তাই করো, আমাকে সঠিক পথ দেখাও আল্লাহ। তমা, নামাজ শেষ হয়েছে, কথা ছিল। হ্যাঁ, এসো। মামি এসে আমরা পাশে বসলেন। আজ মামিকে অন্যরকম লাগছে। ওদেরকে আসতে বলেছি, তুই আবার রাগ করবি না তো? নিশ্চুপ। মানছি, তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, কিন্তু তুই তো আমার মেয়ের মতো, তাই আমি চাই তোর ভালো জায়গায় বিয়ে হোক। তোমার যা ভালো মনে হয় তাই করো। কি আর বলার আছে আমার? বিয়ে করব না বললেই তো মামি আবার শুরু করবে। মামির দেওয়া লাল পাড়ে সাদা শাড়িটা পরনে, কানে ছোট ছোট লাল রঙের 2টো দোল, চোখে গাঢ় করে কাজল টানা, ঠোঁটে লাল লিপস্টিক, চুলগুলো খোপা করা। আয়নার সামনে বসে নিজেকে দেখছি। আজ মামির পছন্দে সেজেছি, কারণ আজ আমাকে দেখতে আসবে। মধ্যে যে কিভাবে 3টে দিন কেটে গেল বুঝতেই পারিনি। সেদিন সকালে ফোন কেটে দেওয়ার পর কাব্য আর আমাকে ফোন করেনি। অবশ্য না করারই তো কথা, মোহ কেটে গেছে হয়তো। তমা, তোর হলো? মামি, এই তো শেষ। জানালার কাছে দাঁড়িয়ে মামির জন্য অপেক্ষা করছি, হয়তো এখনই এসে ডাক দেবে মেহমানদের সামনে যাওয়ার জন্য। তিশা রেগে আছে, কারণ আমি মামির কথায় রাজি হয়েছি। তিশা, আন্টি বা আঙ্কেল কেউ আসেনি আজ আমার কাছে, সবাই আমার উপর রেগে আছে। কিন্তু কেউ এইটা বুঝছে না যে আমি মামির কথা না শুনলে আবার অশান্তি হবে, মামি আমার সাথে খারাপ আচরণ করবে। তাছাড়া মামি আর তিশাদের ঘাড়ে চেপে আর কতদিন থাকব? বিয়ে হয়ে গেলেই ভালো। তমা। হ্যাঁ মামি। বাহ, লাল পাড়ের সাদা শাড়িতে তো তোকে খুব সুন্দর লাগছে।
শ্যামলা মেয়েদের কারো চোখে সুন্দর লাগে না গো মামি, যেটুকু লাগে সেটা হলো ক্ষণিকের জন্য মোহ। দেখিস ওরা তোকে দেখে খুব পছন্দ করবে। খুব কষ্টে মুখে একটু হাসি আনার চেষ্টা করলাম। কিছুক্ষণ পরই ওরা তোকে দেখতে চাইবে। আমি এসে নিয়ে যাব। লক্ষ্মী মেয়ের মতো থাকবি, বুঝেছিস? মামি চলে গেলেন, আবারও জানলার বাইরে চোখ রাখলাম। আকাশ দেখছি আর 2 বছর আগের কথা ভাবছি। আব্বু আম্মু মারা যাওয়ার পর মামা আমাকে এখানে নিয়ে এসেছিলেন, আর সেদিন থেকে শুরু হয়েছিল মামির অত্যাচার। প্রথম প্রথম এসব শুনে শুধু কাঁদতাম। একটা সময় নিজেকে খুব একা মনে হয়। সিদ্ধান্ত নেই এইসব যন্ত্রণার চেয়ে আত্মহত্যা করা অনেক ভালো। হ্যাঁ, সেদিন মাথার উপরে থাকা পাখাটায় ওড়নাও বেঁধে ফেলেছিলাম, কিন্তু আত্মহত্যা করা হয়নি। বারবার একটা কথাই মাথায় আসছিল, আত্মহত্যা মহাপাপ। কষ্ট তো আর চিরস্থায়ী থাকবে না, কষ্টের পরই তো সুখ আসে। ফোন বেজে উঠল, হাতে নিয়ে দেখি তিশা। বল। তুই কি সত্যি বিয়েটা করছিস? বিয়ে করছি মানে? আজ তো শুধু দেখতে আসছে। যদি বিয়ে ঠিক হয়ে যায়? তুই কি রাজি না? না। ওকে, দেখে যাক। আমি মামিকে বলে দেব ছেলে পছন্দ হয়নি। ছেলে দেখতে কাব্যর মতোই, পছন্দ হয়নি বললেই তোর মামি শুনবে নাকি? সেটা আমার উপর ছেড়ে দে। তুই যেখানে রাজি না সেখানে আমি বিয়ে করব না। কাব্য এসব শুনলে খুব কষ্ট পাবে রে। কাব্য কাব্য করিস না তো। কাব্যর ফোন অফ সকাল থেকে, তাই যা খুশি করতে পারতেছিস? না হলে কাব্য কি করত? তোকে এসে তুলে নিয়ে যেত। শোন তিশা, ওর মোহ কেটে গেছে। আগে যে কান্নাকাটি করেছে এসব আবেগ ছিল, আর এখন সবকিছু বুঝতে পেরেছে। তোকে আমার বোঝানোর ক্ষমতা নেই। ফোন কেটে দিল, শুধু কাব্য কাব্য করে। উফ, ভাল লাগে না আর। তমা, চল মা। মামির সাথে মেহমানদের সামনে আসলাম। সত্যি এখন খুব কষ্ট হচ্ছে। কষ্টটা বোধহয় কাব্যর জন্যই হচ্ছে। 2 দিনের জন্য আবেগ দেখাতে এসেছিল, আর আমি বোকার মতো ওকে নিয়ে ভাবতে শুরু করে দিয়েছিলাম। এখন বোকামির ফল পাচ্ছি। প্রতিটা মুহূর্তে ওর কথা ভেবে কষ্ট পাচ্ছি। আমরা তো আগেই দেখেছি, তানভীর আলাদা কথা বলুক, পছন্দ হলে আমরা রিং পরিয়ে যাব। রিং পরিয়ে যাবে? কি বলছে এসব? তিশা শুনলে আমাকে আস্ত রাখবে না, আর আমিও তো এভাবে হুট করে। তমা, ওকে তোর রুমে নিয়ে যা। বারান্দায় দাঁড়িয়ে আছি, পাশে তানভীর। বলেছিলাম না, সামনাসামনি দেখলে হয়তো আবারও আপনার প্রেমে পড়ে যাব। সত্যি, আবারও আপনার প্রেমে পড়ে গেছি। আর আপনার নামটাও খুব সুন্দর, তিলোত্তমা। আসছে আরেকজন, আবেগ প্লাস মোহ দেখাতে। অসহ্য। আপনাকে আমার পছন্দ হয়েছে। আপনার কোনো আপত্তি না থাকলে। এভাবে হুট করে আমি সোজা কথা বলতেই পছন্দ করি। আপনার কি কোনো রিলেশন আছে? কাউকে ভালোবাসেন? নিশ্চুপ হয়ে আছি। শুধু একটা নামই বারবার মনে পড়ছে, কাব্য। তাহলে কি আমি কাব্যকে সত্যি ভালোবাসি? কিন্তু কাব্য তো আমাকে ভালোবাসে না। 2 দিনের মোহে আটকে ছিল ও, আর এখন চলেও গেছে। আর কিছু বলতে হবে না, আপনার নিশ্চুপ হয়ে থাকাতেই আমি উত্তর পেয়ে গেছি। অবাক হয়ে তাকালাম ওর দিকে। কি উত্তর পেল তানভীর? আর টিশার কথাই তো সত্যি, তানভীর দেখতে কাব্যর মতোই। কোন অজুহাতে এখন আমি বিয়েটা ভাঙব? পছন্দ হয়নি বললে মামি শুনবে না, তিশা আমাকে আস্ত রাখবে না, আর এই বিয়েটা আমিও করতে চাই না। এখন কি করব? কিছু বলবেন নাকি আমি আমার সিদ্ধান্ত সবাইকে গিয়ে জানিয়ে দিব? এই বিয়েটা আমি করতে। ফোন বেজে উঠল। তিশা ফোন দিয়েছে দেখে তাড়াতাড়ি রিসিভ করলাম। যদি এই বিয়েটা করিস তাহলে আমাকে হারাবি। তিশা, আমার কথা শোন। তিশা ফোন কেটে দিল। পেছনে তাকিয়ে দেখি তানভীর নেই। তানভীর আবার গিয়ে ওর সিদ্ধান্ত জানিয়ে দিবে না তো? কি সিদ্ধান্ত নিয়েছে ও? আমি এই বিয়ে করতে পারবো না। দৌড়ে ড্রয়িং রুমে আসলাম। আসতে মনে হয় অনেক দেরি হয়ে গেছে। সবাই হাসছে আর মিষ্টি খাচ্ছে। তানভীরের দিকে তাকালাম, ও আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। তমা, ওনারা আজকেই বিয়ের কাজটা সেরে ফেলতে চান। মানে? হ্যাঁ, তোকে ওনাদের খুব পছন্দ হয়েছে, তাই আজকেই। কিন্তু আমি আজকের বিয়েটা করতে পারবো না। কেন? আপনার সাথে কথা বলে তো মনে হলো আপনি রাজি আছেন। একবারও কি আপনাকে বলেছি আমি রাজি? তা বলেননি, কিন্তু রাজি না এইটাও তো বলেননি। রাজি না বলতে চাইছিলাম, তখনই তো ফোন বেজে উঠল আর আপনি এসে বলে দিলেন আজকেই বিয়ে করতে চান। আপনাকে আমার পছন্দ হয়েছে, শুধু তাই নয়, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, তাই আজকেই বিয়েটা করতে চেয়েছি। কিন্তু আমি। তমা, হচ্ছেটা কি? মামি আমাকে টানতে টানতে রুমে নিয়ে আসলো। তমা, এমন করার তো কথা ছিল না। আজকের যে বিয়ে হবে এইটা তো কথা ছিল না। আমি শুধু তোমার ভয়ে রাজি হয়েছিলাম, তাই বলে বিয়ে করতে হবে নাকি? কেন করতে পারবি না?
ছেলেটার কোনো দিকে কমতি আছে? তা বলছি না মামি, আমি বিয়েটা করতে পারবো না, বোঝার চেষ্টা করো। তুই বিয়েটা করবি, আর আজকেই করবি। তোর মামার মামির দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। মামাকে দিয়ে দিব্যি দিতে পারলো, এখন আমি কি করব? মামি আমাকে সবার সামনে নিয়ে আসলো। তমা রাজি হয়েছে। আসলে ছোট মেয়ে তো, তাই। কোনো সমস্যা নেই, আপনারা বিয়ের আয়োজন করুন। সন্ধ্যা নেমে এসেছে তো, রাতেই বিয়ে হবে। ঠিক আছে। বোবার মতো দাঁড়িয়ে আছে, দুচোখ দিয়ে বৃষ্টির মতো পানি ঝরছে। মামি আমার সাথে এমন করতে পারলো? বিয়ে আটকানোর কোনো রাস্তা নেই। মামি দিব্যি দিয়ে দিয়েছে, তাও মামার। আজ বুঝি আমার বিয়েটা হয়েই যাবে। কাব্যর হাসিটা বারবার চোখের সামনে ভেসে উঠছে, আর বোধহয় ওর মিষ্টি হাসিটা আর কখনো দেখতে পারবো না। নিশ্চুপ হয়ে বসে আছি সবার সামনে। মাঝে মাঝে আর চোখে সবার দিকে তাকাচ্ছি। তানভীর আর মামির হাসি দেখে গা জ্বলে যাচ্ছে। ইচ্ছে হচ্ছে পালিয়ে যাই, কিন্তু মামি তো দিব্যি। হঠাৎ তিশাদের বাসা থেকে চেঁচামেচি শব্দ শোনা গেল। আন্টি আঙ্কেল চেঁচামেচি করে কি যেন বলছেন, কিন্তু তিশার কোনো শব্দ তো শোনা যাচ্ছে না। হঠাৎ ওদের বাসে আবার কি হলো? আমি যাচ্ছি। এই, কোথায় যাচ্ছিস? চুপ করে বসে থাক এখানে। আরে কি হয়েছে দেখতে হবে তো। আমি দেখে এসে বলছি তোকে। কি যে হলো ভেবে পাচ্ছি না। মামিও আসছে না, যেতেও পারছি না। আমি সবার সামনেই টেনশনে পায়চারি করছি দেখে মেহমানরা সব আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। তেমন কিছু হয়নি। যা হয়েছে সেটাই বলো। বলবো, কিন্তু তুই যেতে পারবি না। ঠিক আছে। তিশা বাথরুমে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছে। কি? এই, কোথায় যাচ্ছিস? মামি আমার হাত ছাড়ো। একটু পর তোর বিয়ে, কোথায় যাচ্ছিস? ওরা তিশাকে নিয়ে হসপিটালে চলে যাবে, তোর যেতে হবে না। তিশা অসুস্থ, আর আমাকে বিয়ের জন্য তুমি আটকে রাখতে পারবে এটা ভাবলে কিভাবে? তমা, একটু পর কিন্তু বিয়ে, আমি বলছি যাস না। তুমি কেন? কারো ক্ষমতা নেই আমাকে আটকে রাখার। তানভীর আমাকে ক্ষমা করবেন, আমি বিয়েতে রাজি না। মামি আমাকে দিব্যি দিয়েছিল, তাই রাজি হয়েছিলাম। মামির হাত এক ঝটকায় ছাড়িয়ে দিয়ে দৌড়ে তিশার কাছে চলে আসলাম। তিশার মাথা থেকে প্রচুর রক্ত পড়ছে, কপালটা একটু কেটে গেছে। আন্টি, এসব কিভাবে হলো? আমাদের সামনেই পায়চারি করছিল আর তোকে বকাবকি করছিল। হঠাৎ করে রুমের দিকে চলে গেল। একটু পর ওর চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি বাথরুমে অজ্ঞান হয়ে পড়ে আছে, আর এই অবস্থা। সব আমার জন্য হয়েছে। আমাকে নিয়ে টেনশন করেই ও। কাঁদছিস কেন? আর এখন নিজেকে দোষে কি লাভ হবে? অ্যাম্বুলেন্স চলে এসেছে, চল হসপিটালে নিয়ে যেতে হবে। চলো। হসপিটালে বসে আছি। তিশাকে এমার্জেন্সিতে নিয়ে গেছে। খুব ভয় করছে খারাপ কিছু হবে না তো। অনেক রক্ত যে ঝরেছে তিশার মাথা থেকে। রক্ত লাগবে। আমার আর তিশার রক্তের গ্রুপ 1, আমি রক্ত দেব। ঠিক আছে, চলুন আমার সাথে। তাড়াতাড়ি সিস্টারকে ফলো করে হাঁটতে শুরু করলাম। তিশার কথা ভাবতে ভাবতে হাঁটছিলাম, হঠাৎ কারো সাথে ধাক্কা খেয়ে দেয়ালে গিয়ে পড়লাম। ওই চোখে দেখেন না? রাগ দেখিয়ে সামনে তাকাতেই দেখি কাব্য। অবাক হয়ে তাকিয়ে আছি। কাব্যও আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। সরি। চলে আসতে চাইলাম, কাব্য আমার হাত ধরে টান দিয়ে ওর কাছে নিয়ে গেল। আমার দুগালে আলতো করে ধরে কপালে ফু দিতে শুরু করল। আরে, কপালে ফু দিচ্ছেন কেন? বলতে বলতে কপালে হাত দিলাম, অনেকটা জায়গা ফুলে গেছে। হাত দিতেই ব্যথা করতে শুরু করল। এভাবে আনমনে হয়ে কেউ হাঁটে, যদি খারাপ কিছু হয়ে যেত? আপনি এভাবে হাঁটছিলেন কেন? চোখ নেই? দিলেন তো আমার কপালটা ফাটিয়ে। আসলে কিছু কাগজ দেখতে দেখতে হাঁটছিলাম, আর হুট করে তুমি সামনে এসে পড়লে। আপনি আমার সামনে এসেছেন, আমি না। আপনি এখনো এখানে দাঁড়িয়ে আছেন? চলুন তাড়াতাড়ি। তিলো, হসপিটালে এসেছো কেন? কি হয়েছে? তিশা অসুস্থ। তাড়াতাড়ি সিস্টারের সাথে চলে আসলাম। রক্ত দেওয়ার জন্য বেডে শুতেই কাব্য এসে রুমে ঢুকল। কাকে রক্ত দিবে? কাকে? আবার তিশাকে? তুমি যা শুকনি, রক্ত দিলে তোমাকে আর খুঁজেই পাওয়া যাবে না। তিশার জন্য রক্ত দিতে গিয়ে যদি মরেও যেতে হয়, তাও আমি আমার শরীরের সব রক্ত দিয়ে দেব। হ্যাঁ, মরে যাও, তারপর আমিও মরে যাব। তোমাকে ছাড়া তো আর বেঁচে থাকা সম্ভব না, তাই মরে যাওয়াই ভালো। কিছু না বলে ওর দিকে তাকিয়ে একটা তাচ্ছিল্যের হাসি দিলাম। 2 দিন সামনে ছিলাম, তাই প্রেম দেখিয়েছিল। চোখের আড়াল হতেই সব শেষ। আর আজ আবার চোখের সামনে আছি, তাই প্রেম দেখাতে শুরু করলো। সিস্টার, আপনি যান, আমি রক্ত নিচ্ছি। ওকে স্যার। সিস্টার চলে যেতেই কাব্য এসে আমার হাতে সূচ ফুটিয়ে দিল। উফ, একবার বলে তো সূচ ফোটাবেন, আমার ব্যথা লাগে না বুঝি? সিস্টার ব্যথা দিবে ভেবে আমি আসলাম, এত আস্তে সূচ ফুটালাম, তাও ব্যথা পেলে? একটু আগে তাচ্ছিল্যের হাসি হাসছিলে কেন? আমি জানি। কেন বলুন তো?
এই 3 দিন তোমার সাথে কোনো যোগাযোগ করিনি তাই অভিমান করেছ? অভিমান মানুষ তার উপর করে যাকে সে ভালোবাসে। আমি আপনার উপর অভিমান করতে যাব কেন? কারণ তুমি আমাকে ভালোবাসো। মোটেও না। ভালোবাসো কিনা সেটা তো তোমার চোখই বলে দিচ্ছে। সত্যি কি আমার চোখ বলে দিচ্ছে যে আমি কাব্যকে ভালোবাসি? কিন্তু আমি তো কাব্যকে ভালোবাসি না। কি এবার ব্যথা পেয়েছো? কাব্যর কথা শুনে হাতের দিকে তাকালাম। সূচ খুলে ফেলেছে, কিন্তু এখন তো কোনো বাধা পাইনি। স্যার, রক্ত? কিছু বলছিলে, আটকে গেলে কেন? এত সিস্টার থাকতে আপনি রক্ত? সিস্টাররা রক্ত নিলে ওকে ব্যথা দিত, বুঝেছ? এত কথা বলো না, রক্ত নিয়ে যাও। আর ওর পেশেন্টকে কোন ডক্টর দেখছে? আদনান স্যার। ওকে গিয়ে বলো পেশেন্ট আমার বউয়ের ফ্রেন্ড। মানে? যাও তো, এত প্রশ্ন ভালো লাগে না। সিস্টার আমার দিকে রাগি চোখে তাকিয়ে চলে গেল। কি ব্যাপার? ডাক্তারবাবু মনে হচ্ছে সামথিং সামথিং। আমি হাসছি দেখে কাব্য এসে আমার মাথায় 2 হাত দিয়ে ধরে ঝাঁকি দিল। উফ, লাগছে। লাগার জন্যই তো দিয়েছি। আজও মেয়েটা আমাকে পছন্দ করে, বুঝেও তোমার রাগ হচ্ছে না? একজন মানুষকে অন্য কারো পছন্দ হতেই পারে, এতে রাগ করার কি আছে? তার মানে তুমি সত্যি আমাকে ভালোবাসো না? এত প্রশ্নের উত্তর দিতে পারবো না। কোথায় যাচ্ছে? তিশার কাছে। আঙ্কেল আর আন্টির কাছে এসে বসলাম। শরীর খুব দুর্বল লাগছে। জানি না ওদিকে তিশার কি অবস্থা। হঠাৎ দেখলাম কাব্য তিশার কেবিনে ঢুকছে। আচ্ছা, কাব্য তো কক্সবাজার ছিল, ওখানের হসপিটালে ছিল, তাহলে ও এই হসপিটালে কি করছে? তিলো, টিশার অবস্থা এখন ভালো, চিন্তা করার কোনো কারণ নেই, চাইলে দেখা করতে পারো। কাব্যর কথা শুনে আঙ্কেল আন্টিকে নিয়ে তিশার কাছে আসলাম। আমাকে দেখে তিশা মুখ ফিরিয়ে নিল। নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। কেমন আছিস মা? ভালো। মেয়েটার উপর রেগে থাকিস না। এমনি কান্নাকাটি করে যা অবস্থা হয়েছে ওর, তার উপর আবার তোকে রক্ত দিয়েছে। কি? যাক বাবা, তিশার রাগটা বোধে কমে গেছে। আরে রক্ত পাওয়া যাচ্ছিল না। তাই বলে তুই দিবি? এখন যদি তুই অসুস্থ হয়ে পড়িস? তিলোর ডাক্তারবাবু আছে তো, ওকে অসুস্থ হতে দিবে না? এই কাব্যটা যে কি সবার সামনে চলে এসেছে। তোমার খবর আছে? তোমার কোনো খোঁজ খবর নেই কেন? ফোন বন্ধ করে রেখেছো কেন? কি আমার ফোন বন্ধ? ফোনটা বোধহয় আমার চেম্বারে আছে, আর চার্জ নেই মনে হয়। তিশা, এই ডাক্তারকে তুই চিনিস? হ্যাঁ আব্বু, ওই যে রাজকুমার। বুঝেছি বুঝেছি। ঘোড়ার ডিম বুঝেছ? তিলো, ও আদনান আমার বন্ধু। আর আদনান? তিশাকে যে ডক্টর দেখছিলেন তিনি এসে বললেন। বলতে হবে না, বুঝে গেছি। উনি তিলোত্তমা, আই মিন ভোর। তিলো, অনেক রাত হয়ে গেছে, তুমি আঙ্কেল আন্টিকে নিয়ে বাসায় চলে যাও। সকালে এসো, এখানে তো আদনান আছে। না, আমি যাব না। আঙ্কেল, তুমি আন্টিকে নিয়ে বাসায় চলে যাও, আমি তিশার কাছে আছি। ঠিক আছে। তিশা, এসব কি করে হলো? কপালটা কেটেছিলাম ইচ্ছে করে। ভেবেছিলাম বাথরুমে গিয়ে চিৎকার দিব যেন তুই শুনতে পেয়ে চলে আসিস, কিন্তু পা পিছলে পড়ে গিয়ে সত্যি এত ব্যথা পাবো ভাবিনি। তুই কি পাগল? তিশা ঘুমিয়ে আছে এখন, আর ওর কাছে থাকতে হবে না, তুমি আমার সাথে চলো। আরে কি হলো? কাব্য আমার হাত ধরে টানতে টানতে ওর রুমে নিয়ে আসলো। রুমে এনে আমাকে ধাক্কা দিয়ে সোফায় ফেলে দিল, তারপর দরজা বন্ধ করে দিল। বুঝতে পারছি না ও এত রেগে আছে কেন। আগে তিশার জন্য টেনশনে ছিলে তাই কিছু জিজ্ঞেস করিনি, এখন তো তিশা ঠিক আছে। তা আমার হাত ছাড়ুন, ব্যথা পাচ্ছি। হাতের ব্যথার চেয়ে বুকের ব্যথা অনেক বেশি যন্ত্রণার, বুঝেছ? মানে? তোমার এমন সাজ দেখেই আমি কিছুটা আন্দাজ করতে পেরেছিলাম। এখন তো তিশার কথায় পুরোপুরি বুঝে গেছি। কি বুঝেছেন? আজকে তোমাকে দেখতে আসছিল। হ্যাঁ, দেখতে এসেছিল। শুধু তাই নয়, আজকে আমার বিয়ে ছিল। ঠোস করে আমার গালে থাপ্পড় মেরে দিল। আমি তোমাকে ভালোবাসি এটা জেনেও তুমি রাজি হয়েছিলে কেন? আপনার প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। কিছুক্ষণ চোখ বন্ধ করে নিজেকে শান্ত করল। তিলো, আমি মানছি 3 দিন তোমার সাথে যোগাযোগ করতে পারিনি, তাই বলে আমি তোমাকে ভালোবাসি না এটা ধরে নিবে আর অন্য জায়গায় বিয়ের জন্য রাজি হয়ে যাবে? এখন আর একটা কথাও বলবো না। পেয়েছে কি আমাকে এত জোরে থাপ্পড় মেরে দিল? সেই দিন সকালে তোমাকে ফোনে আমি এতগুলো কথা বলেছি, কিন্তু তুমি একটা কথাও বলনি। তাই ভেবে নিয়েছিলাম ট্রান্সফার হয়ে এখানে চলে আসব। ট্রান্সফার হয়ে আসব বললেই তো আর আসা যায় না। এখানে আদনান, ওখানে আমি, দুজন অনেক দৌড়াদৌড়ি করে 3 দিনের মধ্যে ট্রান্সফার হয়ে গতকাল রাতে এখানে এসেছি। আমি এতটাই বিজি ছিলাম যে ফোনে হাত দেওয়ার সময় পাইনি, তাই তোমার সাথে যোগাযোগ করতে পারিনি। সব কিছু তো তোমার জন্যই করেছি, তোমার কাছে আসার জন্যই করেছি, কিন্তু তুমি বিয়ে করতে রাজি হয়ে গেলে। কি হলো, এখন কথা না বলে শাস্তি দিবে? তিলো, আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি, বিয়ে করতে চাই তোমাকে। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না।
কি কথা বলবো ভেবে পাচ্ছি না। আমি কি ভেবেছিলাম আর হলো কি? আমি তো ভেবেছিলাম চোখের আড়াল হতেই কাব্য আমাকে ভুলে গেছে, কিন্তু ও আমার কাছে আসার জন্য এত দ্রুত ট্রান্সফার হয়ে এখানে চলে আসলো। আমার দু গালে আলতো করে ধরে কথাগুলো আস্তে আস্তে বলল, কিন্তু আমি কিছু না বলে মাথা নিচু করে রেখেছি দেখে আবার রেগে গেল। বুঝেছি তুমি এভাবে মুখ খুলবে না। অর্থ কথা শুনে সামনে তাকালাম, ও কি যেন খুঁজছে। এবার বলো ভালোবাসো কিনা, না হলে কিন্তু। ওর কাণ্ড দেখে তো আমার চোখ কপালে উঠে গেছে। হাতের শিরার মধ্যে চাকু ধরে রেখেছে। একজন ডক্টর হয়ে সুইসাইড করার কথা ভাবছেন? আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু মুখে স্বীকার করতে চাইছো না। কিন্তু আজ তোমাকে বলতে হবে, না হলে কিন্তু। বলো, না হলে। হ্যাঁ, বাসি। হয়নি? সুন্দর করে বলো। ভালোবাসি। এখনো হয়নি, কিছু একটা মিসিং। উফ, এত জ্বালাচ্ছে কেন? কি মিসিং হতে পারে ভেবে পাচ্ছি না। আমি ভাবছি দেখেও মিটিমিটি হাসছে, ইচ্ছে হচ্ছে। আপনারা দেখছেন বুঝেছি কি মিসিং। ভালোবাসি ডাক্তারবাবু। উফ, এই তো হয়ে গেছে। আমি কালই তোমার মামির কাছে যাব বিয়ের কথা বলতে। চাকু রেখে এসে আমাকে জড়িয়ে ধরল। যে গালে থাপ্পড় মেরেছিল সে গালে আলতো করে একটু চুমু দিল। জানি অনেক ব্যথা পেয়েছো, আসলে অনেক কষ্ট হচ্ছিল তাই। সরি সোনা। খোপা করা চুল আমার একদম ভালো লাগে না। কাব্য আমার চুলগুলো ছেড়ে দিল, আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে খোলা চুলে মুখ গুজে দিল। কাব্য আমার খোলা চুলে নাক ঘষছে, আর আমি ভাবছি সত্যি কি আমি কাব্যকে ভালোবাসি? কখন যে ওকে নিজের অজান্তে ভালোবেসে ফেলেছি বুঝতেই পারলাম না আমি। কাব্য ল্যাপটপে কি যেন কাজ করছে, আর আমি ওর কাঁধে মাথা রেখে বসে আছি। আজ নিজেকে আর একা মনে হচ্ছে না, কাব্যর ওপর ভরসা করতে ইচ্ছে হচ্ছে। কাব্যর কাঁধ থেকে মাথা তুলে এক দৃষ্টিতে তাকিয়ে আছি ওর দিকে, আর ভাবছি একটা মানুষ এতটা ভালো কিভাবে বাসতে পারে। এই যে ম্যাম, কি দেখছেন আমাকে? আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কাব্য ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করল, ভাবছি আপনি আমাকে এতটা ভালো কিভাবে বাসেন? একদিন তুমিও আমাকে ঠিক এতটাই ভালোবাসবে যতটা ভালো আমি তোমাকে বাসি। সেই দিনটা বেশি দূরে নয়, খুব কাছেই। আমি আপনাকে ভালোবাসি, আর এই ভালোবাসা প্রতিটা মুহূর্তে বেড়ে চলেছে। আবার কোথায় হারালে? কোথাও না, আমি তিশাকে দেখে আসছি। কি দেখবে, ও তো ঘুমিয়ে আছে। আপনি তো কাজ করছেন, আমি একবার দেখে আসি। এখানে বসে থেকে কি করব? কাজ তো তোমার জন্যই করছি। এখন কাজ শেষ করে সারা রাত গল্প করব তোমার সাথে। শখ কত। তিশার কেবিনে এসে দেখি সেই সিস্টারটা কি যেন করছে। আমাকে দেখেই মুখ ফিরিয়ে নিল। আমি তিশার পাশে এসে বসলাম। ও ঘুমিয়ে আছে। দেখে তো আগের চেয়ে অনেক সুস্থ মনে হচ্ছে। তার মানে সকালে বাসায় নিয়ে যেতে পারবো। তিশার একটা হাত আমার দুহাতের মুঠোয় এনে ধরে বসে আছি। কেন যে পাগলিটা বারবার আমার জন্য নিজেকে কষ্ট দিতে যায়। পেশেন্ট আপনার কি হয়? বাব্বা, যে আমাকে দেখে রাগে মুখ ফিরিয়ে নেয় সে নিজের ইচ্ছায় কথা বলছে। বোন? আর কাব্য স্যার? প্রশ্নটা না হয় ওকেই করবেন। এত ভাব কিসের? হ্যাঁ, জিজ্ঞেস করছি বলে দিলেই তো হয়। আস্তে, চেঁচামেচি করুন না, তিশার সমস্যা হবে। আর আগে তো কাব্য বলেই দিয়েছে আমি ওর বউ। বউ? স্যার আসার পর থেকে ওনার পিছনে আঠার মতো লেগে আছি, পাত্তাই দিচ্ছে না। আর এদিকে এই মেয়েকে বউ বানিয়ে বসে আছে। কি আছে এই মেয়ের মধ্যে যা আমার মধ্যে নেই? আমি তো এই মেয়ের চেয়ে যথেষ্ট সুন্দরী। কথাগুলো খুব আস্তে আস্তে বলছে। আমি শোনেও না শোনার ভান করে ওকে জিজ্ঞেস করলাম, কিছু বলছেন? না। শুভ্রা, একটা কথা মনে রেখো, শুধু সুন্দরী হলেই হয় না, ভালোবাসা পেতে হলে আরও অনেক যোগ্যতা থাকতে হয়। আর কি যেন বলছিলে, তিলোর মধ্যে কি এমন আছে যা তোমার মধ্যে নেই? উত্তরটা আমিই দিচ্ছি। তোমার মধ্যে অনেক বেশি অহংকার আছে যা তিলোর মধ্যে নেই, আর অহংকারীদের আমি জাস্ট ঘৃণা করি। কাব্য আবার চলে আসলো কেন? ও তো দেখছি খুব রেগে যাচ্ছে। এই মেয়ের সামনে আমাকে অপমান করছেন। অপমান কোথায় করলাম? তুমি ওকে প্রশ্ন করেছ, উত্তরটা আমি দিলাম। ডাক্তারবাবু ছাড়ুন না, অযথা কথা বাড়াবেন না প্লিজ। এই অপমানের শাস্তি আপনি পাবেন। মেয়েটা রাগে গজগজ করতে করতে চলে গেল। সামান্য বিষয় নিয়ে এত রেগে যাওয়ার কি আছে? হ্যাঁ, ও হয়তো কাব্যকে ভালোবাসে, তাই বলে কাব্যকেও কি ওকে ভালোবাসতে হবে নাকি? মেয়েটি যদি কাব্যকে পছন্দ করে তাহলে কাব্যরও তো মেয়েটিকে পছন্দ হতে হবে,
তারপর না হয় একটা সম্পর্ক তৈরি হবে। মেয়েটি তো দেখছি জোর করে কাব্যকে পেতে চাইছে। জোর করে তো কখনো ভালোবাসা পাওয়া যায় না। তমা চলো। প্লিজ শান্ত হন, এত রেগে গেলে হয় নাকি? কি করব, গতকাল রাতে আসছি আর এই মেয়েটা পিছনে লেগে আছে। ভালো মেয়ে হলে কথা বলে বোঝানো যায়, কিন্তু শুভ্রা তো খুব জেদি আর অহংকারী মেয়ে। মেয়েটি আপনাকে ভালোবাসে, তাই এমন করছে। এই শোনো, আমার শুধু তোমার ভালোবাসা চাই, অন্য কারো ভালোবাসা লাগবে না। সব সময় এত রেগে যান কেন? এই রুমে কথা বললে তিশার সমস্যা হবে। চলো তুমি। সোফায় বসে আছি আর কাব্য আমার কোলে মাথা রেখে শুয়ে শুয়ে ল্যাপটপ টিপছে। কাব্যর চুলে এক মনে হাত বুলিয়ে যাচ্ছি। কাব্য দেখতে ফর্সা, স্মার্ট, সব কিছু লক্ষ্য করলেও কাব্যর চুলগুলো যে এত সুন্দর আগে লক্ষ্য করিনি। ইস, কাব্য সব দিকে সুন্দর, আর আমি মানায় নাকি আমাকে ওর সাথে? যেভাবে চুলে হাত ভুলাচ্ছ, কখন জানি ঘুমিয়ে পড়ি। কাব্যর কথায় লজ্জা পেয়ে হাত সরিয়ে নিলাম। পাশে বউ থাকলে ডিউটিতে মন বসে নাকি? আচ্ছা, আপনাকে তো আদনান ভাইয়ের ডিউটির জন্য রেখে গেছে, আপনি ডিউটি রেখে এখানে বসে আছেন কেন? আমাকে দেখে চোখ টিপ দিয়ে বলল, অনেক ডক্টর আছে, প্রয়োজন হলে আমাকে ডেকে নিবে, তুমি এসব নিয়ে ভেবো না। তুমি এখন বলো আমরা কত তারিখ বিয়ে করছি? মানে? ওমা, বিয়ে করতে হবে না নাকি এমনি আমার বউ হয়ে যাবে? ধ্যাত, আপনি খুব দুষ্টু। বিয়েটা হয়ে যাক, আপনি ডাকা ছাড়াবো। মামি যদি রাজি না হন? আমি রাজি করাবো, তুমি এসব নিয়ে চিন্তা করো না। তুমি শুধু ভাবো আমাদের বাচ্চা কয়টা হবে। ওর মুখে দেখছি কিছুই আটকায় না, এসব বলে আবার দিব্যি হাসছে। লজ্জা পেলে তোমাকে আরো বেশি সুন্দর লাগে। আপনাকে তো আমি। ওর চুলে জোরে জোরে কয়েকটা টান দিলাম। উফ, লাগছে তো। আর এসব বলবেন? বললে আরও দিব। কেন, তুমি মা হতে চাও না? কাব্যর এমন প্রশ্ন শুনে লজ্জা পেলাম, সাথে কেমন যেন একটা অনুভূতি হচ্ছে। মা হতে কে না চায়? প্রত্যেকটা মেয়েই তো মা হতে চায়। আমরা কিন্তু এই সপ্তাহেই বিয়ে করছি। ফারাবিয়ার ভাবিকে ফোন করে সব বলে দিয়েছি, আর অয়ন্ত রীতিমতো সব আয়োজন করা শুরু করে দিয়েছে। আপনার পরিবারে আর কে কে আছে? আমরা 3 ভাই 1 বোন, সাথে ভাবি। বোন লন্ডনে পড়াশোনা করছে, বিয়েতে আসতে পারবে না। আর আপনার বাবা মা? কাব্য কেমন যেন চুপ হয়ে গেল। তাহলে কি ওর আব্বু আম্মু বেঁচে নেই? আমি তোমার সব, তাই আর কখনো বাবা মা শব্দটা যেন তোমার মুখে না শুনি। কাব্য ল্যাপটপ রেখে নিশ্চুপ হয়ে শুয়ে আছে। কাব্য কাঁদছে সেটা আমি বুঝতে পারছি, কিন্তু আব্বু আম্মুর কথা জিজ্ঞেস করাতে কাঁদছে কেন এইটা ভেবে পাচ্ছি না। যদি কাব্যর আব্বু আম্মু মারা গিয়ে থাকেন, তাহলে তো ওর এত রেগে যাওয়ার কথা না। তাহলে কি ওর আব্বু আম্মু রেগে যাওয়া এইসবের পিছনে কোনো রহস্য আছে? কিন্তু কি রহস্য? কাব্যর দিকে তাকালাম। আমার কোলে মাথা রেখেই ঘুমিয়ে পড়েছে। ওর চোখের কোণে এখনও পানি জমে আছে। ওর ঘুমন্ত মুখটা কি মায়াদি লাগছে। কাব্যর চোখের পানি আলতো করে মুছে দিলাম। জানি না আব্বু আম্মুর কথা জিজ্ঞেস করাতে আপনি এইভাবে রেগে গেলেন কেন, আর কাঁদলেনই বা কেন। যদি এসবের পিছনে সত্যি কোনো রহস্য থেকে থাকে, তাহলে তা আমি খুঁজে বের করব আর আপনাকে এই যন্ত্রণা থেকে মুক্ত করব। সকালে ঘুম ভাঙতেই তাকিয়ে দেখি কাব্য এখনও ঘুমিয়ে আছে। রাতে কখন যে সোফায় হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। তিশার কাছে যাওয়া দরকার। কাব্য মাথা আস্তে সরাতে চাইলাম, কিন্তু ও আমার একটা হাত চেপে ধরে আবার ঘুমিয়ে পড়ল। ওর চুলগুলো আবার আমাকে টানছে। ইচ্ছে হচ্ছে চুলে একটা চুমু দেই, কিন্তু কাব্য তো ঘুমে দিলে তো আর দেখবে না। আস্তে করে কাব্যর চুলে একটা চুমু দিলাম। আমি কিন্তু ঘুমে না, সব বুঝে গেছি। চোখ বন্ধ করে বলছে আর হাসছে। ইস, এটা কি হলো? লজ্জা পেলে তো তোমাকে সুন্দর লাগে, তাহলে দুহাত দিয়ে মুখটা ঢেকে রেখেছো কেন? কাব্য উঠে আমার পাশে বসলো, তারপর আমার হাত দুটো মুখ থেকে সরিয়ে ওর কোমরে নিয়ে রাখল। এত লজ্জা পাচ্ছ কেন? আর তো মাত্র কটা দিন, তারপর আমরা স্বামী স্ত্রী হয়ে যাব। আর বিয়ের পর প্রতিটা সকালে তোমার ভেজা চুলের পানিতে মিষ্টি একটা চুমুতে আমার ঘুম ভাঙবে। কাব্য আমার একদম কাছে এসে আমার কপালে ওর কপাল ঠেকিয়ে কথাগুলো বলল, আর এখন মিটমিটিয়ে হাসছে। কি ম্যাডাম, তোমার ভেজা চুলের পানিতে প্রতিদিন আমার ঘুম ভাঙাবে না? ধ্যাত, আপনার মুখে কিচ্ছু আটকায় না। লজ্জা পেয়ে কাব্যর বুকে মুখ লুকালাম। কাব্য এক হাত দিয়ে আমার কোমর জড়িয়ে ধরে আছে, আরেক হাত দিয়ে আমার ঘাড়ের চুল সরাচ্ছে। চুলগুলো একপাশে রেখে কাব্য আস্তে আস্তে আমার ঘাড়ে মায়া দেওয়ার জন্য এগুচ্ছে। ওর গরম নিঃশ্বাস আমার ঘাড়ে পড়ছে। স্যার, আপনার পেসে
হঠাৎ কারো কণ্ঠ শুনে কাব্য আমাকে ছেড়ে দিয়ে দূরে গিয়ে বসল। তাকিয়ে দেখলাম শুভ্রা মেয়েটা। বাহ, কাব্যর মুখটা এখন দেখার মতো হয়েছে। শুভ্রা, কারো রুমে আসলে যে নক করে আসতে হয় এই মিনিমাম সেন্সটুকু কি তোমার নেই? আমি তো আর জানতাম না আপনি যে আপনার চেম্বারটাকে নিজের বেডরুম ভাবেন। জাস্ট শাট আপ। আমি আমার চেম্বার বেডরুম বানাবো নাকি ড্রয়িং রুম বানাবো সে কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? বেরিয়ে যাও এক্ষুনি। আপনি কিন্তু আবার আমাকে অপমান করছেন। তো কি তোমাকে কোলে বসে আদর করব? মেয়েটার আগে কটমট করে আমার দিকে একবার তাকিয়ে চলে গেল। কাব্যুর আগে বেলুনের মতো ফুলছে দেখে খুব হাসি পাচ্ছে। খুব মজা হচ্ছে তাই না? না তো। আবার হাসছো? ওকে, আর হাসবো না। উহু, হাসো। তোমার হাসি দেখলে আমার সব রাগ চলে যাবে। তিশার কাছে যাচ্ছি। কাব্য পিছন পিছন ডাকছে, তাও তিশার কাছে চলে আসলাম। তিশা এখনো ঘুমাচ্ছে। এই আদনান ওকে কত ঘন্টার জন্য ঘুম পাড়িয়ে রেখেছে আল্লাহই জানেন। তিশার পাশে বসে ওর মাথায় হাত দিতেও জেগে গেল। যাক বাবা, অবশেষে তোর ঘুম ভাঙল। বোন, আমি সুস্থ হয়ে গেছি, আমাকে এইখান থেকে নিয়ে যা। হ্যাঁ, একটু পরেই চলে যাব। তিশাকে রিলিজ করে দিল। ওকে নিয়ে বাসায় চলে আসলাম। কাব্য আমাদের পৌঁছে দিয়ে গেল। তিশাকে রুমে দিয়েই আমি বাসায় চলে আসলাম। জানি না আজ কপালে কি আছে। বাসায় ঢুকতেই মামি সামনে এসে দাঁড়ালো। হয়েছে শান্তি, ওরা বিয়েটা ভেঙে দিয়েছে। আমি তো এই বিয়েতে রাজি ছিলাম না। ভেঙে গিয়েছে তো ভালো হয়েছে। তোকে কি আমি সারা জীবন এভাবে? ভালো লাগছে না, পরে কথা বলবো। রুমে চলে আসলাম। শরীর খুব দুর্বল লাগছে, মনে হয় জ্বর হবে। বিছানায় গা এলিয়ে দিতেই ক্লান্তিতে চোখ দুটো বুজে আসলো। হঠাৎ ফোনের শব্দে ঘুম ভেঙে গেল। কাব্য ফোন দিয়েছে। রিসিভ করতেই চেঁচিয়ে উঠল। সেই বিকেলবেলা থেকে ফোন দিয়ে যাচ্ছি, সন্ধ্যা হয়ে গেছে, আর এখন তুমি ফোন রিসিভ করলে? আসলে ঘুমিয়ে পড়েছিলাম। কেন, শরীর খারাপ? জ্বর তো ভালোই এসেছে, কিন্তু ওকে তো বলা যাবে না, টেনশন করবে। না তো। ওকে রাতে ফোন দিব, রাখছি এখন। ফোন রেখে তিশার কাছে চলে আসলাম। বসে বসে মোবাইল টিপছে। এই, তুই না অসুস্থ? তাহলে শুয়ে না থেকে মোবাইল টিপছিস কেন? আসছে ডাক্তারের বউ, ডাক্তার নেই। কি বললি? মিথ্যে কিছু বলেছি নাকি? জানি না রে, কাব্য তো বলল মামির সাথে কথা বলতে আসবে। সব ভালোভাবে হবে, দেখিস। তিশার সাথে আরও কিছু সময় গল্প করে বাসায় চলে আসলাম। ধরাস্তায় আসতেই ভিতরে মামির হাসি শব্দ পেলাম, সাথে দুজন পুরুষ মানুষের কণ্ঠ। রাত প্রায় 9টা বাজে। এত রাতে আমাদের বাসায় কে আসবে? ভিতরে না গিয়ে দরজায় দাঁড়িয়ে ওদের কথা শুনছি। এই মেয়েকে নিয়ে আর পারছি না। ভেবেছিলাম কোথাও একটা বিয়ে দিয়ে আপদ বিদায় করব, কিন্তু বিয়েটা ভেঙে গেল। এখন একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছেন। হ্যাঁ, অনেক সহ্য করেছি। আর না, এই মেয়ের জায়গা পতিতালয়েই ভালো মানাবে। পতিতালয় শব্দটা শুনে যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমরা কি আজকেই ওকে নিয়ে যেতে পারবো? হ্যাঁ, তবে সাবধানে। ঠিক আছে। আর শুনতে পারলাম না ওদের কথা। কোনোভাবে হাঁটতে হাঁটতে রাস্তায় চলে আসলাম। টিশার কাছে গেলেও ওরা আমাকে ধরে নিয়ে যাবে, কারণ মামি আমাকে ওদের কাছে বিক্রি করে দিয়েছে। কাব্যর বাসা তো চিনি না, ফোনটা বাসায় ফেলে এসেছি। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসলাম। এমনি গায়ে জ্বর, তার উপর এভাবে হাঁটছি, এখন আর পারছি না। রাস্তার পাশের একটা ল্যাম্পপোস্টের নিচে বসে পড়লাম। মামি আমার সাথে শেষ পর্যন্ত এমন জঘন্য কাজ করতে পারলো ভাবতেই মাথা ঘুরছে, চোখ দুটো অন্ধকার হয়ে আসছে। আস্তে আস্তে নিস্তেজ হয়ে ওখানেই পড়ে গেলাম।